তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের অধিকাংশই হয়তোবা ইউটিউবে ফার্মেসি সাবজেক্ট রিভিউ লিখে সার্চ দিয়েছিলা। সমস্যা হচ্ছে ইউটিউবে ফার্মেসি সাবজেক্ট রিভিউ নামে যে সকল ভিডিও প্রচলিত আছে সেগুলো হচ্ছে মিস ইনফরমেশন এবং মিসকনসেপশনে ভরপুর। দেখা যাচ্ছে বুয়েটের ভাইয়ারা ফার্মেসি সাবজেক্ট রিভিউ করতেছে, তারপর বিজনেস ব্যাকগ্রাউন্ডের ভাইয়ারা ফার্মেসি সাবজেক্ট রিভিউ করতেছে। তার ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। ওনারা এখনও 20-30 বছর আগের 40 বছর আগের স্টাডি ফার্মেসি ফ্লাই আমেরিকা ওই কনসেপ্টেই এখনও সীমাবদ্ধ রয়েছে। বর্তমান যে অবস্থা ফার্মেসি সেটা ওনাদের হয়তোবা অনেকেরই ধারণাই নাই। তো যাই হোক, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি। আমার পড়ালেখা প্রায় শেষের দিকে। গত 4 থেকে 5 বছর ধরে আমার ফার্মেসির সাথে পথ চলা। তো এই পথ চলাতে আমি যে সকল বিষয় আশয় দেখেছি, আমার সিনিয়র ভাইদেরকে দেখেছি, সিনিয়র আপুদেরকে দেখেছি, আমি নিজে ফার্মেসি নিয়ে পড়ালেখা করতেছি। তো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমি গত 1 বছর আগে একটা ফার্মেসি সাবজেক্ট রিভিউ নামে একটা ভিডিও করছিলাম। সেটা প্রায় 1 ঘন্টার মতো ছিল। তো ওই ভিডিওতে আমি চেষ্টা করছিলাম ফার্মেসির সার্বিক বিষয়াশয় কভার করার জন্য। এখন গত 1 বছরে ওই ভিডিওর অনেক অংশ ইরিলেভেন্ট হয়ে গেছে, অনেক ইনফরমেশন আপডেট হয়েছে, যার কারণে এই ভিডিওটা করা। আর আমি যেহেতু এই লাইনে আছি, এই বিষয়গুলো নিয়ে আমার কিছুটা হলেও জানাশোনা আছে, যার কারণে আমার পক্ষে 5 মিনিট, 10 মিনিট কিংবা 15 মিনিটে এই সাবজেক্টটা রিভিউ করা সম্ভব হয়নি। এটাও 1 ঘন্টার উপরের ভিডিও হয়ে যাবে। আর তোমাদের যদি পার্টিকুলার কোনো টপিকস অ্যাভয়েড করার থাকে কিংবা কোনো ইনফরমেশন বেশি জানা জরুরি হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনে হচ্ছে আমি টাইম স্ট্যাম্প করে দেবো। সেখান থেকে তোমরা দেখে ওই ইনফরমেশনের যেই সময়ে কথাবার্তা বলেছি সেই সময়ে তোমরা চলে যেতে পারবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের লাইফে কিছুটা হলে ভ্যালু অ্যাড করে, তাহলে তোমরা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবে, যাতে করে পরবর্তীতে যারা আসে তারা যেন বুঝতে পারে যে এই ভিডিওতে কিছুটা হলেও ভালো ইনফরমেশন ছিল। আর আমি হচ্ছে ফর্মাল কথাবার্তায় বিশ্বাসী না, যার কারণে আমি আমার নিজের মতো করে কথাবার্তা বলবো। আশা করি তোমরা বিষয়গুলো ধরতে পারবে। সর্বপ্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এ গ্রেড ফার্মাসিস্ট, বি গ্রেড ফার্মাসিস্ট এবং সি গ্রেড ফার্মাসিস্ট বলতে আসলে কাদেরকে বোঝায়। দেখো, ইউনিভার্সিটিতে যারা ফার্মেসি নিয়ে পড়ালেখা করে, অর্থাৎ যারা ফার্মেসির উপর গ্রাজুয়েশন করবে, তাদেরকে বলা হয় থাকে এ গ্রেড ফার্মাসিস্ট। যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি করবে, তাদেরকে বলা হয় থাকে বি গ্রেড ফার্মাসিস্ট। এবং যারা ফার্মেসির উপর 3 মাসের সার্টিফিকেশন কোর্স করবে, তাদেরকে বলা হয় থাকে সি গ্রেড ফার্মাসিস্ট। এখন এই যে ফার্মাসিস্টদের এ বি সি গ্রেডে ভাগ করা হচ্ছে, এই গ্রেডিংয়ের পক্ষে বেশ কিছু মতামত আছে, বিপক্ষে বেশ কিছু মতামত আছে। অনেকে আছে যারা চাচ্ছে যে গ্রেডিং পয়েন্টটা থাকুক, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এটা থাকুক। আবার অনেকে আছে যারা চাচ্ছে যে এটা বাতিল হয়ে যাক। তবে বাস্তবতা হচ্ছে বর্তমানে বাংলাদেশে 3 ক্যাটাগরির ফার্মাসিস্ট আছে। এখন 3 ক্যাটাগরির মানুষদেরকে ফার্মাসিস্ট বলা হলেও তাদের কাজ কিন্তু ভিন্ন। তারা এক একজন এক এক ফিল্ডে কাজ করে। এ গ্রেড ফার্মাসিস্ট যারা আছে তারা কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে জব করে। অনেকে আছে যারা হসপিটালে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে জব করে, কিংবা অনেকে আছে যারা মডেল ফার্মেসিগুলোতে জব করে থাকে। অন্যদিকে বি গ্রেড ফার্মাসিস্টের দিকে যদি তাকাও, তারা কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে জব করতে পারে না, এটা লিগালি অবৈধ। বরং তারা কি করে, তারা হচ্ছে বিভিন্ন মডেল ফার্মেসি, মডেল মেডিসিন শপ সেগুলোতে জব করে থাকে। অনেকে আছে হসপিটালের যে মেডিসিন শপগুলো আছে সেই সব মেডিসিন শপগুলো দেখাশোনা করে। অন্যদিকে সি গ্রেড ফার্মাসিস্টের দিকে যদি তাকাও, এদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ ফার্মাসিস্ট বলে চিনে। অর্থাৎ এরা বিভিন্ন ফার্মেসি কিংবা মেডিসিন শপ সেগুলো ওন করে থাকে এবং সেগুলোতে মেডিসিন বিক্রি করে থাকে, ডিসপেন্স করে থাকে। তো আমার এই ভিডিওটা মূলত আজকে এ গ্রেড ফার্মাসিস্টদেরকে নিয়ে সীমাবদ্ধ, অর্থাৎ যারা ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়ালেখা করবে। বাকি বি গ্রেড ফার্মাসিস্ট এবং সি গ্রেড ফার্মাসিস্টদের আসলে এই ভিডিওটা দেখে তেমন কোনো লাভ হবে না। প্রত্যেক বছর এডমিশন সিজন আসলে পোলাপান একটা বিষয় নিয়ে প্যারা খায়, সেটা হচ্ছে নর্মাল বিফার্ম আর বিফার্ম প্রফেশনাল। তো আমি নিশ্চিত যে এইবারও অনেকে প্যারা খাচ্ছে, তো তাদের যাতে কিছুটা উপকার হয় সেজন্য মূলত এই ভিডিওটা করা। আমি চেষ্টা করব বিফার্ম এবং বিফার্ম প্রফেশনাল এই দুইটা বিষয় নিয়ে একদম বিস্তারিত কথাবার্তা বলার জন্য। তো প্রথম কথা হচ্ছে বিফার্ম এবং বিফার্ম প্রফেশনাল দুইটাই হচ্ছে ফার্মেসির কোর্স, ফার্মেসির অনার্সের ডিগ্রি। তো বিফার্ম যেটা, সেটা হচ্ছে 4 বছরের কোর্স। অন্যান্য ডিপার্টমেন্ট যেরকম 4 বছরে কোর্স অনার্স সম্পন্ন হয়ে যায়, নর্মাল বিফার্ম যেটা, সেটাতেও 4 বছরেই কোর্স সম্পন্ন হয়ে যাবে। আর বিফার্ম প্রফেশনাল যেটা, সেটাতে কিন্তু 4 বছরে হবে না, সেটাতে আরো 1 বছর বেশি লাগবে, অর্থাৎ 5 বছরে অনার্স কমপ্লিট হবে, যেটা হচ্ছে ওই ডাক্তারদের মতো অনেকটা বলা যায় 5 বছরের কোর্স। আর এইটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে নর্মাল বিফার্ম যেটা, সেটাতে শুধুমাত্র একটা ইন্টার্নশিপ থাকে, ওইটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে। আর বিফার্ম প্রফেশনাল যেটা, সেটাতে একটা ইন্টার্নশিপ হবে না, সেটাতে 2টা ইন্টার্নশিপ করতে হবে। একটা করতে হবে হসপিটালে
আর আরেকটা করতে হবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। এইটা গেল 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা বিষয়, সেটা হচ্ছে নর্মাল বিফার্মে যে সকল কোর্স থাকে, বিফার্ম প্রফেশনালেও সবগুলো কোর্সই থাকবে, সাথে এক্সট্রা কিছু কোর্স থাকবে যেগুলো হচ্ছে পেশেন্ট কেয়ার রিলেটেড, হসপিটাল ফার্মেসি রিলেটেড, ক্লিনিক্যাল ফার্মেসি, এই সকল বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত ডিটেলসে পড়ানো হয় আর কি বিফার্ম প্রফেশনালে। আর বিফার্ম প্রফেশনাল যেটা কিনা 5 বছরের কোর্স, তো সেই 5 বছরের কোর্সটা করলে সরাসরি আমেরিকাতে গিয়ে বেশ কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলো সম্পন্ন করে কিন্তু বেশ কিছু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে ফার্মাসিস্ট হিসাবে জব করা যায়, যেটা হচ্ছে বিফার্ম নর্মাল যেটা আছে সেটাতে কিছুটা সুযোগ সুবিধা কম আসছিল। আমি জানি না আসলে এই বিষয়টা নিয়ে পুরোপুরি, যার কারণে আমি এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছি না। শুধু আমেরিকা বাদে পৃথিবীর বাকি সবগুলো দেশকে কিন্তু বিফার্ম এবং বিফার্ম প্রফেশনাল মধ্যে তেমন কোনো পার্থক্য করে না। তারা কিন্তু বিফার্ম যেটা আর বিফার্ম প্রফেশনাল দুইটাকে সেম হিসাবেই ট্রিট করে। আর বাংলাদেশে বিফার্ম এবং বিফার্ম প্রফেশনাল দুইটাকেই সেম হিসাবে এখন পর্যন্ত ট্রিট করা হয়। আমি জানি না যে বিশেষ কোনো কেস আছে কি না, কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমার সিনিয়র ভাইদের কাছ থেকে পাওয়া কিংবা আমার যতটুকু দেখা, ততটুকুতে আমার মনে হয়েছে যে বাংলাদেশে আসলে বিফার্ম এবং বিফার্ম প্রফেশনাল দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য করা হয় না। তো এইটা গেল ফাইনাল বিষয়। ফার্মেসিতে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই ভুল ধারণাটা আছে যে ভার্সিটিতে যেহেতু একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হয়, সেহেতু মনে হয় তোমার 4 বছর 5 বছরের ভার্সিটি লাইফে ওই ডিপার্টমেন্ট রিলেটেড কোর্সে করানো হবে। প্রকৃতপক্ষে এইটা কিন্তু একদমই সত্যি না, কেননা তোমাকে যেমন তোমার ডিপার্টমেন্ট রিলেটেড কোর্স করতে হবে, তেমনিভাবে ডিপার্টমেন্ট রিলেটেড কোর্স না এমন কোর্সও কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমার ভালো লাগলেও করতে হবে, তোমার ভালো না লাগলেও করতে হবে, নিয়মটাই এরকম। তো আমি পুস্তকীয় সংজ্ঞাতে না গিয়ে একদম সরাসরি আমার সিলেবাসটা ওপেন করেছি এবং আমাকে 5 বছরের ফার্মেসির যে স্টুডেন্ট লাইফ, সেই স্টুডেন্ট লাইফে কি কি পড়ালেখা করতে হবে, কোন কোন কোর্স আমার আছে, সেই কোর্সগুলোর একটা লিস্ট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলে ফার্মেসিতে কি কি পড়ানো হয়। এইটা হচ্ছে ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়ালেখা করলে আমাকে যে সকল কোর্স কমপ্লিট করতে হবে সেটার একটা লিস্ট আমি আমার সিলেবাস থেকে সেগুলো একদম সিরিয়াল অনুযায়ী এখানে লিখে রেখেছি। তো দেখো আমি তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি। প্রথমে আছে ইন্ট্রোডাকশন টু ফার্মেসি, তারপরে আছে ফার্মাকোগনোসি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি। এই পাশে 2 লেখা, তার মানে হচ্ছে এটা একটা বড় কোর্স, এটাকে 1 সেমিস্টারে পড়লে হবে না, বরং 2টা সেমিস্টারে পড়তে হবে। যদি কোথাও তুমি 3 দেখো তার মানে হচ্ছে এটা 3 সেমিস্টারে পড়তে হবে। 4ও তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে 4 সেমিস্টারে পড়তে হবে। তো যাই হোক, ফার্মাকোগনোসি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি এইটা 1 ফার্মাকোগনোসি এন্ড ফাইটোকেমিস্ট্রি 1 নামে একটা কোর্স থাকবে একটা সেমিস্টারে, তারপরে আবার আরেকটা সেমিস্টারে ফার্মাকোগনোসি এন্ড ফাইটোকেমিস্ট্রি 2 নামে আরেকটা কোর্স থাকবে। তারপরে দেখো ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা 2টা কোর্স, ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি 2টা কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ফার্মেসি, বেসিক ম্যাথমেটিক্স, ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি, এটা 2টা কোর্স, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্স এটার হচ্ছে 3টা কোর্স, ফিজিক্যাল ফার্মেসি 2টা কোর্স, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস এটা 3টা কোর্স, মেডিসিনাল কেমিস্ট্রি 3টা কোর্স, বায়োফার্মাসিউটিক্স 3টা কোর্স, ফার্মাকোলজি 4টা কোর্স। মূলত এই যে 3, 4 যেগুলো দেখছো সেগুলো হচ্ছে ফার্মেসির কোর সাবজেক্ট, বিশেষ করে ফার্মাকোলজি, বায়োফার্মাসিউটিক্স, মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস কিংবা হচ্ছে ফার্মাসিউটিক্স, এই টাইপের কোর্সগুলো হচ্ছে মূলত ফার্মেসির বেসিক যেগুলো আছে সেই কোর্সগুলো। তারপরে দেখো ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ল অ্যান্ড ইথিক্স, ক্লিনিক্যাল প্যাথোলজি, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অ্যাফেয়ার্স, ড্রাগ অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট এটা 3টা কোর্স, ক্লিনিক্যাল ফার্মেসি। শুধু এতটুকুই না, আরও কিছু কোর্স আছে, সেগুলোর নামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে হসপিটাল অ্যান্ড কমিউনিটি ফার্মেসি, কসমেটোলজি, কোয়ালিটি কন্ট্রোল, টক্সিকোলজি অ্যান্ড ড্রাগ ইন্টারেকশনস, বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড বায়োইনফরমেট্রিক্স এবং হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাকোকাইনেটিক্স। তো তোমরা দেখতেই পেলে ফার্মেসি পড়তে আসলে তোমাদেরকে বেশ অনেকগুলো কোর্স করতে হবে, যার মধ্যে ফার্মেসির বেসিক কোর্সগুলো তো আছেই, সেই সাথে সাথে তোমার কেমিস্ট্রির কোর্স আছে, তারপর হচ্ছে বায়োটেকনোলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি এই রিলেটেড কোর্স আছে, তেমনিভাবে মার্কেটিং কোর্স আছে, ম্যাথমেটিক্স আছে, কম্পিউটার আছে। তো এই সকল কোর্সগুলো থাকার কারণে বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ডিপার্টমেন্টের কোর্সগুলো ফার্মেসিতে থাকার কারণে ফার্মেসি বলা থাকে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। এখন মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়ার কিন্তু বেশ কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো হচ্ছে তুমি চাইলেই ভবিষ্যতে যখন অনার্স কমপ্লিট করে ফেলবে, যখন মাস্টার্স করতে যাবে, তখন তোমার যদি ফার্মেসি ডিপার্টমেন্ট ভালো না লাগে তুমি কিন্তু চাইলে বায়োটেকনোলজি নিয়ে
মাস্টার্স করতে পারো, কিংবা পাবলিক হেলথ নিয়ে, কিংবা হচ্ছে তুমি চাইলে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ালেখা করতে পারো। এই টাইপের কোর্সগুলো কিন্তু তুমি করতে পারবে। সেই সাথে এমবিএ করতে পারো তোমার যদি বিজনেস রিলেটেড কোর্স ভালো লাগে। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু ফার্মেসি ডিপার্টমেন্টে আছে। তুমি চাইলে ফার্মেসি থেকে অনার্স করে পরবর্তী তোমার সুযোগ সুবিধা মতো হেলথ রিলেটেড অন্য যে কোনো সাবজেক্টে তুমি মাস্টার্স করতে পারো এবং পিএইচডি করতে পারো, কিংবা তুমি চাইলে বিজনেস রিলেটেড এমবিএ করতে পারো, যেগুলো হয়তো বা অন্য অনেক সাবজেক্ট নিয়ে পড়লে এই সুবিধাগুলো পেতে না। স্টুডেন্টদের কাছ থেকে প্রায়ই একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে ভাইয়া ফার্মেসি পড়লে কি বিসিএস দেওয়া যাবে? তো এই কোশ্চেনের উত্তর দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু বিসিএস এর স্ট্রাকচারটা দেখাই। বিসিএস এর যে সকল জব আছে সেগুলোকে যদি তুমি মোটা দাগে ভাগ করো তাহলে দুইটা ভাগ পাবে, একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে জেনারেল। তো টেকনিক্যালে কি হয়, যারা ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং, ভেটেনারি, এগ্রিকালচার, এরকম কিছু কিছু স্পেসিফিক ফিল্ড আছে যেগুলোতে যারা পড়ালেখা করে তারা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, যারা ডাক্তারি পড়ছে তাদেরকে ডাক্তারি পেশায় নিতে হবে, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং নিতে হবে, অর্থাৎ যার যার নিজস্ব পড়ালেখার উপর ভিত্তি করে তাদের জব ফিল্ড হবে। তো এইখানে কিন্তু কোনো ফার্মাসিস্টদের জন্য আলাদা কোটা নেই। অন্যদিকে জেনারেলে কি হয়, জেনারেলে যে কোনো লোকজন কিন্তু অ্যাপ্লাই করতে পারে যারা কিনা অনার্স কমপ্লিট করেছে। তাদের শর্ত কি, শর্ত হচ্ছে এইচএসসির পরে 4 বছরের অনার্স কমপ্লিট করা থাকতে হবে, কিংবা যাদের যদি কোথাও 3 বছরের অনার্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার মাস্টার্সও কমপ্লিট করতে হবে, করে 4 বছর যুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে হয় কি, জেনারেলে সকল ফিল্ডের লোকজন অ্যাপ্লাই করে, যার কারণে ফার্মাসিস্টদের এইখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে, তবে সবার সাথে প্রতিযোগিতা করতে হয়। যেমন ডাক্তাররা একটা স্পেসিফিক কোটা পেয়ে গেছে, ওইখানে শুধুমাত্র ডাক্তাররাই অ্যাপ্লাই করবে, ওইখানে শুধুমাত্র ডাক্তাররাই নিয়োগ পাবে, অন্য কেউ সেখানে নিয়োগ পেতে পারবে না। ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে তাদের জন্য কোটা থাকে। তো আমরা ফার্মেসির লোকজন টেকনিক্যাল অ্যাপ্লাই করতে পারি না, আমাদেরকে জেনারেল অ্যাপ্লাই করতে হয়। জেনারেলে একটা সমস্যা, সেটা হচ্ছে সকল ধরনের লোকজন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, সকল ফিল্ডের লোকজন অ্যাপ্লাই করতে পারে, ফলে এইখানে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়ে থাকে। তো ফার্মেসির যারা স্টুডেন্ট আছে, যারা ফার্মেসি নিয়ে পড়ালেখা করে, তারা সাধারণত বিসিএস এর দিকে তেমন একটা যেতে চায় না। কারণ কি, কারণ হচ্ছে যে বিসিএস এর যে একটা প্রস্তুতি নিতে হয়, যে একটা খাটাখাটনি আছে, সেটা কিন্তু অনেক বেশি। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে বিসিএস এ লিগালি যেই বেতনটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি তুমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করো তাহলে সেখানে হয়তো বা লিগালি যদি চিন্তা করো তাহলে সেইখানে হয়তো বা এর চাইতে বেশি বেতন পাওয়া সম্ভব। তবে সবাই তো আর বেতনের চিন্তা করে না, অনেকে আছে ফ্যামিলির যে সোশ্যাল রিকগনিশন, তারপরে পাওয়ার, এই রিলেটেড বেশ কিছু বিষয় আছে, যার কারণে অনেকেই বিসিএসকে প্রেফার করে থাকে। তো ফার্মেসি পড়ালেখা করে ফার্মেসির যেই একটা চাপ, সেই চাপটা সামাল দিয়ে বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়াটা একটু কঠিনই হয়ে যায়। তবে অসাধ্য বলতে কিছু নাই, যেহেতু ফার্মেসির স্টুডেন্টরা অনেক বেশি চাপে থাকে, সেহেতু তারা কিন্তু যখন প্রস্তুতি নিতে যায় তখন কিন্তু তারা বেশ চাপ নিয়ে পড়ালেখা করতে পারে, যেটা অনেক প্রয়োজন। তো ফার্মেসি থেকে পড়ালেখা করে বিসিএস এ ফার্স্ট হয়েছে এমন লোকজনও কিন্তু আছে। আমি আমার বেশ কয়েকজন বড় ভাইকে চিনি যারা কিনা চাইলেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে জয়েন দিতে পারতেন, কিন্তু ওনারা জয়েন দেননি, কারণ ওনারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো যদি বিসিএস এ হয়ে যায় তাহলে বিসিএস এ চলে যাবেন, আর যদি বিসিএস এ না হয় তাহলে পরবর্তীতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে জয়েন দিবেন। তো যেহেতু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এটা একটা প্রাইভেট সেক্টর, সেহেতু এইখানে প্রবেশের কিন্তু কোনো বয়স সীমা নেই। তো এটা ব্যাকআপ হিসেবে থেকে গেল, পরবর্তীতে যদি কোথাও না হয় তাহলে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জয়েন দেওয়া যায়। এটা একটা ভালো সুযোগ সুবিধা কিন্তু ফার্মেসির স্টুডেন্টদের জন্য। আরেকটা ইউনিক কেস, আমি আমার আরেকজন বড় ভাইকে দেখেছি, উনি বেশ কিছুদিন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করে, তারপরে টাকা টুকা কামিয়ে এখন বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে উনি বেশ ভালো অঙ্কের টাকাই পেতেন। একটা ইউনিক কেস, বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তো আমাদের যেই আক্ষেপ সেটা হচ্ছে, দেখো জেনারেলের মধ্যে একটা ক্যাডার আছে, সেটাকে বলা হয় শিক্ষা ক্যাডার। তো ওইখান থেকে মূলত যে সরকারি কলেজগুলোতে আছে, সেই সরকারি কলেজগুলোতে শিক্ষকরা যায়। তো স্কুল কলেজে যেহেতু ফার্মেসি সাবজেক্টটা নেই, সেহেতু ফার্মেসির স্টুডেন্টরা কিন্তু ওই সেক্টরটা থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটা বিষয় বিবেচনা করো, টেকনিক্যালি যেখানে ডাক্তাররা নিয়োগ পাচ্ছে সেখানে ফার্মাসিস্টরা নিয়োগ পাবে না কেন? নিয়ম তো হচ্ছে যেখানে ডাক্তার থাকবে সেখানে অবশ্যই ফার্মাসিস্ট থাকবে, যেখানে ওষুধ থাকবে সেখানে ফার্মাসিস্ট থাকবে। তো এইটা হচ্ছে আমাদের একটা দাবি যে টেকনিক্যালে ফার্মাসিস্ট অন্তর্ভুক্ত করা হোক। তারপরে দেখো তুমি ইঞ্জিনিয়ার আছে, ভেটেরিনারি আছে, তারপরে হচ্ছে এগ্রিকালচার আছে, তাহলে ফার্মাসিস্ট নিয়োগ পেতে সমস্যাটা কোথায়? আমি জানি না আসলে সমস্যাটা কোথায়। তো এইটা হচ্ছে আমাদের একটা আক্ষেপ যে টেকনিক্যালে ফার্মাসিস্ট নেই। তবে যদি সার্বিকভাবে কোশ্চেনটা জিজ্ঞাসা করো যে ভাইয়া ফার্মেসি পরে বিসিএস দেওয়া যাবে কিনা, অবশ্যই বিসিএস দেওয়া যাবে, তোমরা এইটা নিয়ে কোনো টেনশন করো না। তবে তোমাদেরকে জেনারেলে দিতে হবে। ফার্মেসিতে মুখস্থ বিদ্যা কতটুকু দরকার?
যদি সত্যিকার অর্থে বলতে যাই তাহলে খুব যে বেশি দরকার এমনটা না, তবে কারো যদি মুখস্থবিদ্যা ভালো হয়ে থাকে তাহলে সে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। ফার্মেসির বেশ কিছু কোর্স আছে যেখানে হয়তো মুখস্থ পড়া একটু বেশি, তো সেক্ষেত্রে যার মুখস্থবিদ্যা ভালো সে একটা এক্সট্রা বেনিফিট পাবে। তবে তুমি যদি মুখস্থবিদ্যার কথা বিবেচনা করে ফার্মেসিতে না আসতে চাও, তুমি কোন সাবজেক্টে যাবা? তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাও তাহলে সেইখানে দেখবে অনেকের ম্যাথ মুখস্থ করতে হচ্ছে। তুমি যদি লয়ে যাও তাহলে সেখানে দেখবে সব কিছু মুখস্থ করা। তুমি মেডিকেলে যাও তাহলে সেইখানে অনেক কিন্তু মুখস্থ করার পড়া আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে ফার্মেসিতে মোটামুটি ভালোই আছে। একটা কমন বিষয় দেখো, তুমি যদি নিয়মিত স্টুডেন্ট হও, তুমি নিয়মিত পড়ালেখা করো এবং একটা বিষয় একবার পরেই শুধুমাত্র পরীক্ষার হলে না যাও, বেশ কয়েকবার পরে তারপরে পরীক্ষার হলে যাও, তাহলে সেক্ষেত্রে মুখস্থবিদ্যা যে খুব একটা প্রভাব ফেলবে এমনটা কিন্তু আমার মনে হয় না। আর তুমি যদি আমার মতো স্টুডেন্ট হও, একবার পরেই পরীক্ষার হলে চলে যাও, তাহলে তুমি তেমন একটা ভালো করতে পারবে না, এটাই তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে মুখস্থবিদ্যাকে দোষ দিয়ে আসলে আমাদের তেমন কোনো লাভ নেই। এবার আসি ফার্মেসি সাবজেক্ট সম্পর্কিত বেশ কিছু মিসকনসেপশন নিয়ে। তো প্রথমেই সেটা হচ্ছে অনেকেই বলে থাকে বাংলাদেশে 250+ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। হ্যাঁ, বাংলাদেশে 250+ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এটা সত্যি কথা। কিন্তু তার মধ্যে কতটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি টপ লেভেলের ভালো আছে, কতটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঠিকভাবে ফার্মাসিস্ট নিয়োগ দিচ্ছে এবং ফার্মাসিস্টদের ঠিকভাবে বেতন দিচ্ছে, আর বেতন দিলেও সেটা স্ট্যান্ডার্ড পরিমাণে কতগুলো কোম্পানি দিচ্ছে। তো সেই সংখ্যাটা যদি তুমি বিবেচনা করো তাহলে হয়তো 15, 20, 25 কিংবা সর্বোচ্চ 30 হতে পারে। তো সেক্ষেত্রে কোথায় 250+ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মানে 250+ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন বলা হয় তখন একটা মনে হয় যে না, খুব বিশাল একটা ভয়াবহ অবস্থা, হয়তো বা এখানে বেশ রমরমা পরিস্থিতি। আসলে এরকম না, হয়তো বা বাংলাদেশে আছে পর্যাপ্ত পরিমাণ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, কিন্তু যতটা বলা হচ্ছে আসলে এতগুলো স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি নাই। একটা কথা প্রচলিত আছে যে ফার্মেসি পড়লে চাকরির অভাব হয় না, কিংবা ফার্মেসি নিয়ে পড়ালেখা করলে পাশ করে বের হওয়ার আগেই চাকরির ব্যবস্থা হয়ে যায়। তো ফার্মেসি নিয়ে পড়লে চাকরির অভাব হয় না, এটা যেমন সত্যি কথা তেমনিভাবে সত্যি নাও বলতে পারি। মোটামুটি বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তার উপর বিবেচনা করে যদি আমরা বলতে চাই, পাবলিক ইউনিভার্সিটির ফার্মেসি স্টুডেন্ট যারা কিনা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা যদি ভালোভাবে চেষ্টা করে চাকরি পাওয়ার জন্য, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে মোটামুটি ভালো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব হয়ে যায় তাদের সাধারণত। আর যারা টপ লেভেল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তাদেরও মোটামুটি ভালো একটা কোম্পানিতে জবের ব্যবস্থা হয়তো বা হয়ে যায়। কিন্তু যারা পিছন দিকের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আছে তাদের কিন্তু একাডেমিক প্রোফাইল, তারপরে স্কিল এবং সেই সাথে তাদের রেফারেন্স যদি এগুলো থাকে, মোটামুটি তাদের কিন্তু চাকরি হয়ে যায়। কিন্তু যাদের এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত না, যাদের রেফারেন্স নেই, যাদের রেজাল্টও একদম ভালো না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। তারপরে আবার তুমি চিন্তা করো, অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট ইউনিভার্সিটি যারা কিনা খুব ভালো রেজাল্ট করে, কিন্তু তারপরেও কিন্তু তাদের জব নিয়ে বেশ টানাটানি পড়ে যায়। তো সেক্ষেত্রে বলা যায় যে ফার্মেসি নিয়ে পড়লে চাকরির অভাব হয় না, সত্যি আবার মিথ্যা। তারপরে দেখো, পাশ করে বের হওয়ার আগেই চাকরি, এই বিষয়টা নিয়ে যদি আমি তোমাদের সাথে কথা বলতে চাই তাহলে বলতে চাই বাংলাদেশ এখন পর্যন্ত ইউরোপ কিংবা আমেরিকা হয়ে যায়নি যে তুমি পাশ করার আগেই তোমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে, কিংবা তুমি পাশ করে বের হওয়ার আগেই কোম্পানির লোকজন তোমার দরজায় জব নিয়ে এসে হাজির হবে, এরকমটা কিন্তু সম্ভব না। পৃথিবীর অনেক দেশে যেখানে অন ক্যাম্পাস জব প্লেসমেন্ট বলে একটা কথা আছে, সেইখানে কি হয়, সেখানে হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন কোম্পানিগুলো ক্যাম্পাসে আসে এবং সেখানে স্টুডেন্টদের ইন্টারভিউ নেয়, ভাইবা নেয় এবং সেখানে পরীক্ষা নেয়। পরীক্ষা নিয়ে যাদের পছন্দ হয় তাদেরকে অফার লেটার দিয়ে দেয়, তারা কিন্তু লাস্ট সেমিস্টারটা শেষ করে ওই কোম্পানিতে জবে জয়েন দিতে পারে। কিন্তু বাংলাদেশে যেহেতু অন ক্যাম্পাস প্লেসমেন্ট বলে কোনো ট্রেন্ড প্রচলিত নাই, সেহেতু বাংলাদেশে কিন্তু পাশ করে বের হওয়ার আগেই চাকরি, এই বিষয়টা সম্ভব হয় না। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ফার্মেসি সাবজেক্ট রিভিউর ভিডিওতে দেখে থাকবে, স্টাডি ফার্মেসি ফ্লাই আমেরিকা, ফার্মেসি পড়ো আমেরিকা যাও, মানে ফার্মেসি পড়লেই আমেরিকা যেতে পারবো, বিষয়টা কি এমন না? আসলে বিষয়টা এতটা সহজ না। তোমরা যদি আমেরিকার দিকে তাকাও তাহলে আমেরিকা হচ্ছে পৃথিবীর টপ কান্ট্রিগুলোর একটা, যারা কিনা ফার্মেসি, ডাক্তারি এই রিলেটেড পেশাগুলোকে বেশ ল অ্যান্ড রুলসের মাধ্যমে রেগুলেট করে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের একজন মানুষ যে কিনা অনার্স কমপ্লিট করছে ফার্মেসির উপর, সেটা 4 বছর হোক কিংবা 5 বছর হোক, কিংবা ডাক্তার আছে, তাদেরকে কি করতে হয়, তাদেরকে হচ্ছে আমেরিকাতে গিয়ে সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা
আছে সেগুলো ক্লিয়ার করতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেই দেশে আরও কিছুদিন পড়ালেখা করতে হয়, তারপরে আমেরিকাতে তারা জব করার সুযোগ পায়। তো সেক্ষেত্রে বলা যায় যে স্টাডি ফার্মেসি ফ্লাই আমেরিকা বিষয়টা আসলে এতটাও সহজ না। পূর্বে এক সময় সহজ ছিল, যখন কিনা বাংলাদেশ থেকে ফার্মেসির স্টুডেন্টরা তারা শুধুমাত্র একটা পরীক্ষা ক্লিয়ার করে আমেরিকাতে জবের সুযোগ পেত। তো সেই সময়টা কিন্তু এখন অতীত হয়ে গেছে, সুতরাং বলা যায় যে এইটাও এখন একটা মিথ। তারপরে অনেকে বলে থাকি যে ফার্মেসি পড়লে বিসিএস দেওয়ার দরকার নেই। তোমাদেরকে আমি অলরেডি বলছি কিংবা সামনে বলবো যে বিসিএস, আমার অনেক পরিচিত সিনিয়র ভাই আছে যারা কিনা বিসিএস এর জন্য ট্রাই করছে, কিংবা আসলে ব্যাপারটা কি, সবাই তো আর টাকা পয়সা চায় না, কিংবা সবাই হচ্ছে একজনের মানুষের অধীনে থেকে জব করতে হয়তো পছন্দ করে না। তো সেক্ষেত্রে যদি বিসিএস দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, সেক্ষেত্রে একটা সোশ্যাল রিকগনিশন পাওয়া যায়, কিংবা ভালো টাকা পয়সা তো পাওয়া যায়। তারপরে হচ্ছে বাংলাদেশটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, তো যার কারণে হচ্ছে অনেকেই নিজের অবস্থানটা শক্ত করার জন্য কিন্তু বিসিএস দেওয়ার ট্রাই করে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় যে বিসিএস দেওয়ার দরকার নেই, কথাটা এমনটাও না। বিসিএস অনেকেই দেয়, তোমরা যদি ফার্মেসিতে এসে থাকো তাহলে দেখতে পাবে। কিছু মানুষ আছে যাদের জন্য ফার্মেসি নেওয়াটা খুব একটা ভালো সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয় না। এবার তাদের নিয়ে একটু কথা বলি। এক ধরনের মানুষ আছে যারা মনে করে যে পড়ালেখা যা করছি স্কুলে কলেজেই করেছি, ভার্সিটিতে উঠলে আর কোনো পড়ালেখা নাই, ভার্সিটিতে খালি চিল আর চিল, সারাদিন ঘুরবো, এইখানে ট্যুর দেবো ওইখানে ট্যুর দেবো, তারপরে হচ্ছে ক্লাবিং করবো, এইটা করবো সেইটা করবো, মানে একদম পুরাই তুলকালাম অবস্থা। তো তাদের জন্য কিন্তু আমি বলি যে যদি তোমার এক্সপেকটেশন এইরকম থাকে তাহলে কিন্তু তুমি হতাশ হবে। ফার্মেসিতে এসে তোমাকে পড়ালেখা করতে হবে, তোমাকে নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ল্যাবে অ্যাটেন্ড করতে হবে, মানে সবকিছুই তোমাকে কিন্তু করতে হবে। তারপরে দেখো তুমি তোমার বন্ধুদের মধ্যে যারা অন্যান্য ডিপার্টমেন্টে পড়ে তাদেরকে হয়তো দেখবে তারা অনেক ঘোরাফেরা করছে, এটা করছে সেটা করছে, কিন্তু তুমি কিন্তু এত ঘোরাফেরা করতে পারবে না, তোমাকে কিন্তু পড়ালেখার দিকেও মনোযোগ দিতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করে থাকো যে তোমার পড়ালেখা না করলেও চলবে, তাহলে তোমার ফার্মেসিতে আসার তেমন একটা দরকার বলে আমার মনে হয় না। তারপর তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যাদের হয়তো বায়োলজি এবং কেমিস্ট্রি ভালো লাগে না তেমন একটা। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দুইটা কারণ হতে পারে। এক হচ্ছে তোমার প্রকৃতপক্ষেই ভালো লাগে না, তুমি অনেক পড়ালেখা করার চেষ্টা করছো বায়োলজি কেমিস্ট্রি, কিন্তু তোমার ভালো লাগে না। আরেকটা সেটা হচ্ছে তুমি ঠিকভাবে বায়োলজি কেমিস্ট্রি পড়ো না, যার কারণে হয়তো বা তুমি পারো না। তো বেশিরভাগ স্টুডেন্ট সাধারণত দ্বিতীয় ক্যাটাগরির হয়ে থাকে। দ্বিতীয় ক্যাটাগরির বলতে তারা কিন্তু তেমন একটা পড়ে না বায়োলজি কেমিস্ট্রি, পরে বলে যে আমি পারি না কিংবা আমি বুঝি না। তো সেই ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তোমার সুযোগ আছে, তুমি যদি ফার্মেসিতে এসে ভালোভাবে পড়ালেখা করো তাহলে তুমি ভালো করতে পারবে। কিন্তু যদি তুমি এইরকম হয়ে থাকো, তুমি অনেক পড়ার ট্রাই করো বায়োলজি কেমিস্ট্রি, কিন্তু তারপরে তুমি পারো না কিংবা তোমার ভালো লাগে না, তাহলে তুমি ফার্মেসিতে এসে হয়তো বা খুব একটা ভালো নাও করতে পারো। তবে আমার যতটুকু মনে হয় তুমি যদি চেষ্টা করো তাহলে সাধারণত কারো পক্ষেই যে ফার্মেসি এটা ক্লিয়ার করা তেমন একটা কঠিন না। তারপরে আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা কিনা চিন্তা করে যে 10 লাখ 15 লাখ টাকার চাকরি করবো পড়ালেখা শেষ করে, তারপর অনেক অনেক টাকা ইনকাম করবো। তো তাদের ক্ষেত্রে কি হয়, তুমি ফার্মেসিতে এসে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যালারি পাবে, এটা মানা যায়, কিন্তু যে 10 লাখ 15 লাখ টাকা চাকরি পাবে এইরকম কিন্তু ফার্মেসিতে আমি এখন পর্যন্ত দেখি নাই। 10 লাখ 15 লাখ টাকা জব পেতে, কিংবা হচ্ছে ফার্মেসি পড়ালেখা করে এই রিলেটেড কাজকর্ম করে অনেক বেশি টাকা ইনকাম করতে। সেক্ষেত্রে আমি বলবো তুমি ব্যবসায়ী হও, তুমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে হয়তোবা, যদি তুমি সেই লাইনে প্যাশনেট হও কিংবা সেই লাইনে অনেক বেশি পরিশ্রম করো, কিংবা তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারদের মধ্যে টপ লেভেলের ইঞ্জিনিয়ার হও, যাতে করে তুমি গুগল, ফেসবুক কিংবা ইউটিউব এই টাইপের যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে যেতে পারো, সেখানেও তুমি অনেক টাকা 10 লাখ 15 লাখ টাকার জব হয়তোবা পেতে পারো। কিন্তু ফার্মেসিতে সাধারণত এইরকম সুযোগ সুবিধা কিংবা এইরকম জব কিংবা এইরকম টাকা ইনকামের সুযোগ সাধারণত থাকে না। তবে একটা স্ট্যান্ডার্ড স্যালারি কিন্তু ফার্মেসিতে মেনটেন করা হয়। সেইটা যদি তোমার মনে হয় যে না আমার একটা স্ট্যান্ডার্ড স্যালারি পেলেই হবে, তাহলে তুমি ফার্মেসিতে অবশ্যই আসতে পারো। একটা মজার বিষয় হচ্ছে ফার্মেসিতে যারা ভর্তি হয় তাদের অধিকাংশরই কিন্তু ফার্স্ট চয়েস ফার্মেসি থাকে না। আমার দেখা মতে প্রায় 90% ফার্মেসির স্টুডেন্ট তাদের ফার্স্ট চয়েস হিসেবে মেডিকেল ছিল। তো মেডিকেলে যখন তারা চান্স না পায় তখন পরবর্তীতে তারা কিন্তু ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হয়। দেখো মেডিকেলে একজন স্টুডেন্ট কখন ট্রাই করে, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ট্রাই করে যখন সে ম্যাথকে অ্যাভয়েড করতে চায় আমার মতো, কিংবা বায়োলজিকে ভালোবাসে, সেই রকম মানুষজন মূলত মেডিকেলের জন্য ট্রাই করে। তো সেক্ষেত্রে যদি মেডিকেল না হয় তখন কি করবে, তখন কাছাকাছি যেটা আছে অর্থাৎ ফার্মেসি, তখন তারা ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হয়। তো এটা খুব একটা খারাপ ডিসিশন না, যেহেতু তারা ম্যাথ অ্যাভয়েড করতে চায় কিংবা হচ্ছে তাদের কিন্তু বায়োলজি ভালো লাগে, কেমিস্ট্রি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার মনে হয়
ফার্মেসি একটা ভালো চয়েস। তো ফার্মেসির ক্ষেত্রে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিনা 1 মার্ক 2 মার্ক কিংবা 3 মার্কের জন্য হয়তো মেডিকেলে চান্স পায় না, অর্থাৎ অলমোস্ট কাছাকাছি মেডিকেলের চান্স পাওয়ার মতো একটা অবস্থা। তো তারা কিন্তু পরবর্তীতে সেকেন্ড চয়েস হিসেবে ফার্মেসি ডিপার্টমেন্টে আসে। বর্তমানে বাংলাদেশে 58টা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 110টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তো এই সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্মেসি পড়ানো হয় না। আমি একটু আগেও ফার্মেসি কাউন্সিল থেকে জানার চেষ্টা করছিলাম যে সর্বশেষ আপডেটটা কি। তো সেখানে দেখলাম যে 13টা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 28টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ানো হয়। এটা হচ্ছে এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনকার আপডেট। তো যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ানো হয় সেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে যে ওরা এখন থেকে ফার্মেসির স্টুডেন্ট ভর্তি করাবে। কিন্তু যেহেতু ফার্মেসি কাউন্সিল বাংলাদেশ তাদের ইনফরমেশনগুলো আপডেট করেনি, যার কারণে আমার পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব না যে নতুন করে কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত হচ্ছে। তোমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার পূর্বে একটু ভালো করে জেনে নেবে যে কোন কোন বিশ্ববিদ্যালয় আসলে নতুন করে ফার্মেসিতে ভর্তি করানো শুরু করেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর লিস্টটা দেখার আগে একটা বিষয় বলেনি, সেটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু আমরা এটা জানি যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু একটা মেইন টার্গেট থাকে, সেটা হচ্ছে প্রফিট অর্জন করা। তো সেক্ষেত্রে তারা কি করে, তারা হচ্ছে ভালো ভালো যে সকল সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো তাদের ইউনিভার্সিটিতে পড়ানোর চেষ্টা করে। তো এই ক্ষেত্রে ফার্মেসির উপর যে তাদের একটা ফোকাস থাকে এটা কিন্তু আমরা জানি। তবে তারা কিন্তু চাইলেই ফার্মেসি সাবজেক্টটা চালু করতে পারে না। তারা যেমন বাংলাদেশে যে কোনো প্রাইভেট একটা ইউনিভার্সিটি হলে সেখানে সিএসসি, ট্রিপলি এই টাইপের কিছু সাবজেক্ট কিন্তু একদম শুরু থেকে পড়ানো শুরু করে, কিন্তু তারা কিন্তু চাইলেই ফার্মেসি পড়াতে পারে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ফার্মেসি যদি পড়াতে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল থেকে অনুমোদন নিতে হয়। আর ফার্মেসি কাউন্সিল থেকে অনুমোদন নিতে হলে তাদের কিন্তু পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটি থাকতে হবে, তারপরে শিক্ষক থাকতে হবে পর্যাপ্ত মানসম্পন্ন, তারপরে ইউনিভার্সিটির নাম ডাক থাকতে হবে। তো এই সকল বিষয়ের উপর বিবেচনা করে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে ফার্মেসি চালু করার অনুমোদন দিতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার কাজ করে। কিন্তু তারপরও বাংলাদেশে 28টা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ফার্মেসি পড়ানোর জন্য অনুমোদন পেয়ে গেছে। তো সেই 28টা প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে আশা ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, নন্দা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। আমার কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী নতুন করে আরও 2টা প্রাইভেট ইউনিভার্সিটি ফার্মেসি পড়ানো শুরু করছে। সে 2টা হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ফার্মেসি পড়ানো শুরু করছে কি না সেটা আমার জানা নেই, তোমরা একটু ভালো করে খোঁজখবর নিয়ে জেনে নিও। এবার একটু ইন্টার নিয়ে কথাবার্তা বলা যাক। তোমরা অলরেডি জানো যে বাংলাদেশে মূলত 2টা বিফার্ম অ্যাভেলেবেল কোর্স আছে। তো একটা কোর্স হচ্ছে 4 বছরের, আরেকটা হচ্ছে 5 বছরের। তো 4 বছরের যে কোর্সটা সেটাতে একটা ইন্টার্ন করতে হয় শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, আর 5 বছরের যে কোর্সটা সেটাতে 2টা ইন্টার্ন করতে হয়, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, আরেকটা হচ্ছে হসপিটালে। তো বাংলাদেশে ফার্মাসির যে জব ফিল্ড যেহেতু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিলেটেডই, তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ইন্টার্নটা সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
হয়। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ইন্টার্ন কিভাবে ম্যানেজ করতে হয়। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিভাবে ইন্টার্ন ম্যানেজ করতে হয় কিংবা কতদিনের এই সকল বিষয় নিয়ে আমি এখন কথাবার্তা বলছি। তো সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যেই সময়টাতে ইন্টার্ন করতে হয়, যে সেমিস্টারে ইন্টার্ন করতে হয়, তো সেই সেমিস্টারে কী করা হয়, স্টুডেন্টকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়। সাধারণত 4 জন থেকে 5 জন করে কিংবা কোথাও কোথাও 3 জন করেও গ্রুপ থাকে। তো এই গ্রুপগুলোকে আলাদা আলাদা ভাগ করা হয় এবং তাদের প্রত্যেককে আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে সব স্টুডেন্ট চেষ্টা করে ভালো ভালো কোম্পানিগুলোতে, যেমন বেগদিমফু, স্কয়ার কিংবা এসকেএফ এই টাইপের ভালো ভালো কোম্পানিগুলোতে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু গ্রুপিং বিষয়টা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে যারা শিক্ষক আছে তারা মূলত আলাদা আলাদা গ্রুপ করে দেয়। তারপরে ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি লিখে দেওয়া হয় ওই কোম্পানিকে উদ্দেশ্য করে যে আমাদের এই স্টুডেন্টরা তোমাদের কোম্পানিতে ইন্টার্ন করতে চায়, তাদেরকে বিভিন্ন বিষয় ব্যবস্থা করে দাও। তো সেইটা নিয়ে অনেক সময় সফট কপি হচ্ছে ওই কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় কিংবা অনেক সময় দেখা গেছে নিজেরা গিয়ে সেটা জমা দিতে হয়। তো সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তারাই মূলত গিয়ে সেগুলো জমা দিয়ে আসে। আর অনেক কোম্পানিতে যারা ইন্টার্ন করতে চাচ্ছে তাদের সিভিও জমা দিতে হয়। অধিকাংশ কোম্পানি ইন্টার্নের সময় স্টুডেন্টদের সিজিপিএ নিয়ে তেমন কোনো মাথা ঘামায় না, তবে 2-4টা কোম্পানি আছে যারা স্টুডেন্টদের সিজিপিএটাও দেখে থাকে। তো সে সকল ক্ষেত্রে তারা যে সিজিপিএ চায় সেই ক্রাইটেরিয়াটাও কিন্তু ফুলফিল করতে হয়। এই সকল বিষয় করার পরে যখন কোম্পানির সুযোগ হয় তখন তারা স্টুডেন্টদেরকে ডেকে নেয়। আর এইটা হচ্ছে ফর্মাল বিষয় যাদের কোনো লিঙ্ক আপ থাকে না। আর যাদের লিঙ্ক আপ থাকে, অর্থাৎ সেই কোনো একটা ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যদি ওনার কোনো ভাই, আত্মীয় স্বজন কিংবা মামা, চাচা, খালা এরকম কিছু থাকে, কিংবা হচ্ছে ডিপার্টমেন্টের যদি কোনো প্রিয় সিনিয়র ভাই থাকে, ওনাদের রেফারেন্সে ওনাদের লিঙ্কে যদি ভালো কোম্পানিতে যেতে পারে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। সেটার জন্য হয়তো বা এত যে সকল নিয়মকানুন আছে সেগুলো মানতে হয় না। তারপরে দেখো কথা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইন্টার্নি করবে সেটা কত দিনের হয়ে থাকে। তো অধিকাংশ ক্ষেত্রে সাধারণত ইন্টার্নিটা 2 সপ্তাহের হয়ে থাকে। তবে অনেক কোম্পানি আছে যারা কিনা এর চাইতে কম সময় দেয়, আবার অনেক কোম্পানি আছে যারা এর চাইতে বেশি সময় দেয়। তো থাকা খাওয়ার বিষয়টা কি হয়, যে ইন্টার্নির সময়টা, সেই সময়টা যেই প্ল্যান্টেই কিনা ইন্টার্ন করে সেই প্ল্যান্টের আশেপাশেই থাকতে হয়। তো থাকা খাওয়ার বিষয়টা সাধারণত স্টুডেন্টদেরকে নিজেদেরকে ম্যানেজ করে দিতে হয়। তো খাওয়ার বিষয়টা অনেক ক্ষেত্রে হয়তোবা যেই সময়টা ইন্টার্নি করা হয় সেই সময়টাতে হয়তোবা কোম্পানির যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে খাওয়া যেতে পারে। এক্ষেত্রে ডিপার্টমেন্টের সিনিয়র ভাই কিংবা সিনিয়র আপুরা যদি ওই ইন্ডাস্ট্রিতে থেকে থাকে তাহলে কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। সেটা হচ্ছে ছেলেরা কি করে, সাধারণত ডিপার্টমেন্টের বড় ভাই যারা আছে তাদের মেসে গিয়ে থাকতে পারে, মেয়েরা তেমনিভাবে মেয়েদের যারা সিনিয়র আপু আছে তাদের ওখানে থাকতে পারে। তো এইটা কিন্তু ওইভাবে ম্যানেজ করা যায়। আর বেতনের বিষয়টা, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত ইন্টার্নির স্টুডেন্টদেরকে সাধারণত বেতন দেওয়া হয় না, তবে স্কয়ার সম্ভবত 2000 টাকা দিয়ে থাকে। তো এটাওকে তোমরা গণার আওতার বাইরে রাখতে পারো। ডাক্তারদের কি হয়, ডাক্তারদের একটা দীর্ঘ সময় ইন্টার্ন করতে হয়, যেটা কিনা 1 বছর না 2 বছর আমি খেয়াল নেই। তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারদের একটা বড় সময় ইন্টার্ন করতে হয় এবং তার জন্য কিন্তু তারা বেতন পেয়ে থাকে সরকারের কাছ থেকে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু এমনটা হয় না। এখন কথা হচ্ছে কি শিখায়। ইন্টার্ন স্টুডেন্টদের ক্ষেত্রে সাধারণত একটা শিডিউল করে দেওয়া হয়। সেই শিডিউল অনুযায়ী তারা এক এক দিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক এক ডিপার্টমেন্টে যায়। সে সকল ডিপার্টমেন্টে কি কাজ করা হয়, কিভাবে করা হয়, কিংবা কি কি যন্ত্রপাতি আছে, সেই সকল বিষয় কিন্তু একদম সরাসরি দেখা যায়, সরাসরি সেগুলো সম্পর্কে পরিচিত হওয়া যায়। সর্বশেষ বিষয় হচ্ছে, আমি তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইন্টার্ন করে ফেললাম। এখন ইন্টার্ন যেহেতু একটা কোর্স, সেহেতু এই কোর্সের মার্কিংটা কিভাবে হয়। এই কোর্সের মার্কিংটা সাধারণত 2খান থেকে হয়, একটা হচ্ছে কোম্পানি থেকে, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে। তো কোম্পানি থেকে যেটা করা হয়, এক এক কোম্পানি এক এক কাজ করে। সাধারণত কোনো কোম্পানি সেই যে ইন্টার্নটা করলো সেই ইন্টার্নের সামগ্রিক এক্সপিরিয়েন্সটা কি সেটা নিয়ে একটা লেখা চায়, কিংবা অনেক কোম্পানি আছে যারা কিনা প্রেজেন্টেশন চায় যে কি কি শিখলে না শিখলে। আবার অনেক কোম্পানি আছে যারা কিনা ভাইবা নিয়ে থাকে। তো এইগুলোর বিষয়ের উপর ভিত্তি করে ওনারা সাধারণত একটা মার্ক দিয়ে থাকে। তারপর ডিপার্টমেন্ট থেকে কি করতে হয়, ডিপার্টমেন্ট থেকে আমি যেই ইন্টার্নিটা করলাম পুরো ইন্টার্নিটার একটা রিপোর্ট কিন্তু জমা দিতে হয়। তারপর একটা ভাইবা হয়তো ওনারা নিয়ে থাকে। এইগুলোর বিষয়ের উপর ভিত্তি করে সাধারণত মার্কিংটা করা হয়ে থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হসপিটাল ইন্টার্নি। তো হসপিটাল ইন্টার্নি শুধুমাত্র 5 বছরের কোর্স যাদের, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। তো এই ক্ষেত্রে সাধারণত 2 সপ্তাহের মতো হয়ে থাকে ইন্টার্নিটা। আর এইটা যেহেতু বাংলাদেশের খুব বেশি হসপিটাল ইন্টার্নি কিংবা হসপিটাল ফার্মেসি এই বিষয়গুলো অ্যাভেলেবেল না, সেহেতু সাধারণত কী করা হয়, সাধারণত ডাক্তাররা
খুব ভালোভাবে অবগত না যে ফার্মাসিস্টরা আসলে কি কি করতে পারে, ফার্মেসির স্টুডেন্টরা কি কি নিয়ে পড়ালেখা করছে, এই বিষয়টা নিয়ে খুব বেশি অবগত না। তারপরে আবার ফার্মেসির স্টুডেন্ট যারা আছে তারাও যেহেতু ইন্ডাস্ট্রি বেস পড়ালেখা বেশি করে থাকে, হসপিটাল বেস পড়ালেখা কম করে থাকে, সেহেতু তাদের কিন্তু কিছুটা ল্যাকিংস থাকে। তো আলটিমেটলি এইখানে কি হয়, এখানে যে খুব বেশি ইফেক্টিভ কোনো কিছু হয়ে থাকে সেই রকমটা এখন পর্যন্ত না। তবে আস্তে আস্তে বাংলাদেশ হসপিটাল ফার্মেসির যে অবকাঠামোটা, সেই অবকাঠামোটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি ভবিষ্যতে হয়তো হসপিটালগুলোতে স্টুডেন্টরা ইন্টার্নি করে খুব ভালো জ্ঞান অর্জন করতে পারবে। তো এক্ষেত্রে সবকিছু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ইন্টার্নির মতোই স্টুডেন্টরা সাধারণত যেই শহরে তাদের ভার্সিটি, সেই শহরে যে সকল হাসপাতালে হসপিটাল ফার্মেসি চালু আছে সেই সকল হাসপাতালে গিয়ে তারা ইন্টার্নি করে থাকে। এখানে আবারও ডিসক্লেমার দিয়ে রাখছি যে গত সেশন থেকে ফার্মেসি কাউন্সিল বাংলাদেশের নির্দেশনা মতে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি কিন্তু আর প্রফেশনাল কোর্সে ভর্তি নেয় না, অর্থাৎ এখন সব ইউনিভার্সিটি আবারও 4 বছরের বিফার্ম যে কোর্সটা আছে সেই 4 বছরের বিফার্ম কোর্সে ফেরত গেছে। ফার্মেসি পড়ালেখা, ফার্মাসিস্টদের জব সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের ফার্মাসিস্ট কমিউনিটিতে বিভিন্ন ধরনের মতামত প্রচলিত আছে। তবে মোটামুটি সবাই একটা বিষয় একমত, সেটা হচ্ছে বাইরে হায়ার স্টাডিজের জন্য যাওয়া। তো কেউ একজন যদি কোশ্চেন করে যে ভাই আমি বাইরে হায়ার স্টাডিজের জন্য যেতে চাই, এক্ষেত্রে আমার ফার্মেসি সাবজেক্টটা নেওয়া কি ঠিক হবে কি না, তো এইরকম কোশ্চেনের উত্তরে কেউ কখনো না বলতে আমি দেখিনি। কেননা অন্যান্য সাবজেক্টের তুলনায় ফার্মেসি সাবজেক্টটা বাইরে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বেশি ভ্যালুয়েবল একটা সাবজেক্ট বলে গণ্য করা হয়। তো একটা বিষয় কি, বাংলাদেশে যদি আমি জব করতে যাই তাহলে কি হয়, তাহলে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা বৈষম্য দেখা যায়। সেটা হচ্ছে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কিংবা হচ্ছে বেতন কাঠামোর ক্ষেত্রে, সে সকল ক্ষেত্রে একটা বৈষম্য দেখা যায়। কিন্তু তারপরে আবার টপ লেভেল প্রাইভেট ইউনিভার্সিটি না হলে সাধারণত পিছন দিকে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি, সে সকল ইউনিভার্সিটি থেকে জব পেতেও একটা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হতে পারে। তবে বাইরে যখন আমি উচ্চশিক্ষার জন্য যেতে চাই তখন সেটা আমি কি টপ লেভেলের পাবলিক ইউনিভার্সিটি কিংবা টপ লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি নাকি নর্মাল পিছন দিকে একটা কোনো ইউনিভার্সিটি কিনা, সেগুলো কিন্তু সাধারণত দেখা হয় না। সেক্ষেত্রে কি দেখা হয়, সেক্ষেত্রে দেখা হয় হচ্ছে তার একাডেমিক রেজাল্ট কীরকম, পাবলিকেশন আছে কিনা, কিংবা থাকলেও সেগুলো কী মানের পাবলিকেশন, তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কীরকম আছে, আইএলটিএসে কীরকম করছে, তারপরে হচ্ছে এইসব মুরগিত বিভিন্ন ব্যক্তিগত অর্জন আর কি। তো এইটা কিন্তু আমার কাছে বেশ ভালো একটা বিষয় মনে হয়, বিশেষ করে যারা অল্প টাকায় ফার্মেসি পড়ছে শেষের দিকের ইউনিভার্সিটিগুলোতে। তো সেক্ষেত্রে তাদের জন্য হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়া এটা একটা ভালো অপশন বলে আমার কাছে মনে হয়। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে খুব বেশি ব্যাচ কিন্তু পড়ালেখা করে এখন পর্যন্ত বের হয়নি, কিন্তু এরই মাঝে আমি প্রায়ই দেখে থাকি ডিপার্টমেন্টের গ্রুপে বিভিন্ন বড় ভাইরা হায়ার স্টাডিজের জন্য বাইরে যাচ্ছে। তো এটা দেখে আমার কাছে বেশ ভালো লাগে। আর ফার্মেসিতে মোটামুটি ভালোই স্কলারশিপ আছে, স্কলারশিপ সুবিধা আছে। আর আমি সাধারণত যে সকল দেশে আমাদের বড় ভাইদেরকে কিংবা বড় আপুদেরকে বেশি যেতে দেখি সেগুলো হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, তারপরে হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে সাধারণত যেতে দেখি। তারপরে মালয়েশিয়া আছে এর সাথে। আর একটা বিষয় যেটা, সেই দেশে গিয়ে যদি আমি পড়ালেখা করি, সেই দেশে গিয়ে মাস্টার্স কিংবা পিএইচডি সেগুলো কমপ্লিট করি, তাহলে দেখা যায় কি সেই দেশের লোকাল একটা ডিগ্রি থাকার কারণে কিন্তু আমার সেই দেশে জব করার জন্য যে লাইসেন্স করতে হয় কিংবা যে সকল বিষয় আশয় লাগে সেগুলো খুব সহজ হয়ে যায়। যেমন আমি বাংলাদেশ থেকে যদি পড়ালেখা একদম শেষ করে তারপরে কোনো একটা দেশে গিয়ে সেই দেশে ফার্মাসিস্ট হিসেবে জব করতে চাই, তাহলে কিন্তু আমার অনেক ধরনের পরীক্ষা দিতে হয়, অনেক লাইসেন্স নিতে হয়। তো সেইটা যদি আমি সেই দেশে একটা গিয়ে কিছুদিন পড়ালেখা করে একটা ডিগ্রি নিতে পারি তাহলে কিন্তু সেটা অনেক সহজ হয়ে যায়। আর ফার্মেসি যেহেতু একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, সেক্ষেত্রে আমার যে মাস্টার্স কিংবা পিএইচডি এগুলো ফার্মেসির উপরই করতে হবে এমনটা কিন্তু বাধ্যতামূলক না। আমি চাইলে মাইক্রোবায়োলজি, তারপরে বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে এইরকম পাবলিক হেলথ, এরকম যে কোনো লাইফ সায়েন্সের সাবজেক্ট নিয়ে কিন্তু আমি পড়ালেখা করতে পারি। সেক্ষেত্রে আমি যদি অন্য কোনো একটা সাবজেক্টে আমার ফিউচারটা ব্রাইট দেখতে পাই, সেক্ষেত্রে আমি কিন্তু সাবজেক্টটা চেঞ্জ করতে পারি। এটা একটা ভালো সুযোগ সুবিধা। বাংলাদেশে ফার্মাসিস্টদের প্রধান যে জবের সেক্টরটা আছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। বাংলাদেশের অধিকাংশ ফার্মাসিস্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করে থাকে। তবে কেউ একজন যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু তার অন্যান্য যে সকল জব ফিল্ড আছে সেগুলোতে ট্রাই করার সুযোগ সুবিধা অনেকটাই কমে যায়, কেননা তার সবসময় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে সকল বিষয় আশয় আছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হয়। তো সেক্ষেত্রে অনেকেই কি করে, অন্যান্য যে সকল জব ফিল্ড আছে সে সকল জব ফিল্ডে ট্রাই করে থাকে। তো আমি বাকি যে সকল জব ফিল্ড আছে
সেগুলো নিয়ে কথাবার্তা প্রথম বলি, তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ফার্মেসিতে সাধারণত যারা যে সকল স্টুডেন্ট টপ করে থাকে, যে সকল স্টুডেন্ট খুব ভালো একাডেমিক রেজাল্ট করে থাকে, তারা চেষ্টা করে ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য। ইউনিভার্সিটি টিচার হওয়াটা বেশ ভালো একটা বিষয়, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যারা টিচার হতে পারে তাদের কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা আছে, যেগুলো কিনা তোমরা যখন ভার্সিটিতে উঠো তখন বুঝতে পারবে। তো পাবলিক কিন্তু 13টা ইউনিভার্সিটি আছে এবং প্রাইভেট 28টা ইউনিভার্সিটি আছে, বেশ অনেকগুলো ইউনিভার্সিটি। তো এই অনেকগুলো ইউনিভার্সিটিতে টিচারও কিন্তু অনেক থাকবে। আর নতুন নতুন এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্মেসি ডিপার্টমেন্ট খুলছে, সেখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে প্রথম স্টুডেন্টদের যে চয়েসটা থাকে সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি টিচার হওয়া। তো পাবলিক ইউনিভার্সিটির টিচার যদি না হতে পারে তাহলে সাধারণত দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটি টিচার হয়। তো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে একটা সময় ধরে টিচিং পেশার সাথে নিয়োজিত থাকলে এটা কিন্তু সিভিতে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে থাকে। তো সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স কিংবা এই সময়ের মধ্যে যদি কোনো রিসার্চ করে থাকে সেগুলো কাজে লাগিয়ে ওনারা চেষ্টা করে পাবলিক ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য। আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে টিচার হওয়ার ক্ষেত্রে আরও বিশেষ কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে লবিং করতে হয়, অনেক ক্ষেত্রে টাকা টুকার বিষয় আছে, সেগুলো ম্যানেজ করতে হয়। তো সেই বিষয় যাদের অনেক ক্ষেত্রে পছন্দ না হয় তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে টিচার হিসেবে থেকে যায়। তো প্রাইভেট ইউনিভার্সিটি টিচার হোক, পাবলিক ইউনিভার্সিটি টিচার হোক, ভার্সিটির টিচার, এটা কিন্তু একটা বড় পরিচয়, এটা কিন্তু একটা সম্মানের বিষয় আছে। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু এই ইউনিভার্সিটিতে টিচার হিসেবে থাকে। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বিসিএস। তো বাংলাদেশে যারা যে সকল স্টুডেন্ট আছে তাদের অনেকেরই স্বপ্ন বিসিএস হওয়ার জন্য। তো সেক্ষেত্রে তারা কিন্তু বিসিএস এর জন্য ট্রাই করে থাকে। বিসিএস এর যে সকল জব আছে সেগুলোকে যদি তুমি মোটা দাগে ভাগ করো তাহলে দুইটা ভাগ পাবে, একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে জেনারেল। তো টেকনিক্যালে কি হয়, যারা ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং, ভেটেনারি, এগ্রিকালচার, এরকম কিছু কিছু স্পেসিফিক ফিল্ড আছে যেগুলোতে যারা পড়ালেখা করে তারা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, যারা ডাক্তারি পড়ছে তাদেরকে ডাক্তারি পেশায় নিতে হবে, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং নিতে হবে, অর্থাৎ যার যার নিজস্ব পড়ালেখার উপর ভিত্তি করে তাদের জব ফিল্ড হবে। তো এইখানে কিন্তু কোনো ফার্মাসিস্টদের জন্য আলাদা কোটা নেই। অন্যদিকে জেনারেলে কি হয়, জেনারেলে যে কোনো লোকজন কিন্তু অ্যাপ্লাই করতে পারে যারা কিনা অনার্স কমপ্লিট করেছে। জেনারেলে সকল ফিল্ডের লোকজন অ্যাপ্লাই করে, যার কারণে ফার্মাসিস্টদের এইখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে, তবে সবার সাথে প্রতিযোগিতা করতে হয়। যেমন ডাক্তাররা একটা স্পেসিফিক কোটা পেয়ে গেছে, ওইখানে শুধুমাত্র ডাক্তাররাই অ্যাপ্লাই করবে, ওইখানে শুধুমাত্র ডাক্তাররাই নিয়োগ পাবে, অন্য কেউ সেখানে নিয়োগ পেতে পারবে না। ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে তাদের জন্য কোটা থাকে। তো আমরা ফার্মেসির লোকজন টেকনিক্যাল অ্যাপ্লাই করতে পারি না, আমাদেরকে জেনারেল অ্যাপ্লাই করতে হয়। তারপরে ডিজিডিএ আছে কিংবা এমন অনেক জব ফিল্ড আছে যেগুলোতে হয়তো শুধুমাত্র ফার্মাসিস্টদের জন্য সুযোগ সুবিধা আছে, কিংবা অনেক ফিল্ড আছে যেগুলো জেনারেল, একদম সব ধরনের মানুষ সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। সেই সকল সরকারি চাকরিগুলোতেও ফার্মাসিস্টরা কিন্তু ঢোকার ট্রাই করে থাকে। তারপরে আছে হচ্ছে সেনাবাহিনীতে, বেশ অনেক ফার্মাসিস্ট কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়। তারপরে রিসেন্টলি বাংলাদেশে ব্যাংক জবটা একটা লুক্রেটিভ জব হয়ে যাচ্ছে, কেননা সেখানে যে সকল স্যালারি সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা বেশ ভালো বলে গণ্য অনেকের কাছে। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু ব্যাংকের দিকে ঝুঁকে যায়। স্কুল কলেজে শিক্ষকতা করাটাকে আমি বেশ ভালো একটা অপশন বলে মনে করি, বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রি, এই দুইটা হচ্ছে আমাদের নিজেদের ফিল্ড, সেহেতু এই দুইটাতে গেলে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আর ফার্মেসির স্টুডেন্ট যারা আছে তাদের অধিকাংশই হচ্ছে ইউনিভার্সিটি লাইফে কোনো না কোনো সময় টিউশনির সাথে জড়িত থাকে, সেহেতু তারা যদি পরবর্তীতে স্টুডেন্ট পড়ায় সেহেতু আমি মনে করি অন্যান্যদের চাইতে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আর শহর এলাকায় যদি কোনো একটা স্কুল কিংবা কলেজে ঢুকে জব করে এবং সেই সাথে পাশাপাশি দুই একটা বেচ যদি পড়ানো যায় তাহলে সেইটা থেকে যে আয়টা আসবে সেটা অন্য যে কোনো ফিল্ডের চাইতে অনেক অনেক বেশি হয়ে থাকে সাধারণত। আর পরে যেইটা আছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে বিস্তারিত পরবর্তীতে কথাবার্তা বলবো। তাছাড়া হসপিটাল ফার্মাসি আছে, মডেল ফার্মাসি আছে, সেগুলোতে ফার্মাসিস্ট হিসেবে অনেকে জব করে থাকে। তবে যেহেতু হসপিটাল ফার্মেসির কোনো কাঠামো এখন পর্যন্ত বাংলাদেশে দাঁড়ায়নি, কিংবা মডেল ফার্মাসিস্টদের যে সকল স্যালারি আছে সেই স্যালারিটারও কোনো রেঞ্জ কিন্তু সরকার নির্ধারণ করে দেয়নি, সেক্ষেত্রে কিন্তু এগুলোর স্যালারিটা একটু কম পরিমাণে হয়ে থাকে, যার কারণে অনেকে এগুলোতে যেতে চায় না। তবে শুরুর দিকে যদি অন্য কোনো জব না থাকে তখন সাধারণত অনেকে
বাধ্য হয় এই জবগুলো করে পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে শিফট করে থাকে। আর প্রাইভেট ইউনিভার্সিটির, বিশেষ করে শেষের দিকে প্রাইভেট ইউনিভার্সিটির যে সকল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে বিদেশে হায়ার স্টাডিজের জন্য যাওয়া এবং পরবর্তীতে সেখানেই কোনো একটা জব নিয়ে যদি সেটেল হতে পারে তাহলে কিন্তু ওনাদের লাইফ অনেক অনেক বেশি সিকিউর বাকি সকল বিষয়াশয়ের থেকে। রিসেন্টলি বাংলাদেশ সরকার বেশ কিছু হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া শুরু করেছে। এই ভিডিওটা যখন তৈরি করছি ততদিনে ওনাদের হচ্ছে MCQ এক্সাম এবং যে রিটেন এক্সাম সেই এক্সামগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন ওনাদের হয়তো বা শেষ পর্যায়ের দিকে আছে হসপিটাল নিয়োগের। তবে এই নিয়োগটা একদমই কম মানুষের জন্য, যেহেতু তোমরা জানো যে কোনো একটা বড় নিয়োগ হওয়ার আগে সাধারণত এরকম ছোট ছোট নিয়োগগুলো হয়ে থাকে। তো আমরা আশা করি ভবিষ্যতে হয়তো বা কোনো একটা সময় বাংলাদেশে বড় পরিমাণে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া শুরু হবে। আর এই হসপিটাল ফার্মাসিস্ট যদি সরকারিভাবে নিয়োগ হয় তাহলে গেজেট মতো সরকারি নিয়ম মতে ওনারা হচ্ছে ডাক্তারদের সমান সমান গ্রেডে কিন্তু নিয়োগ পাবে, অর্থাৎ খুব সম্ভবত 9ম গ্রেডে যদি আমি ভুল না করে থাকি। তবে মানে ডাক্তারদের সমান সমান মর্যাদায়, ডাক্তারদের সমান বেতনে এবং ডাক্তারদের সাথে কিন্তু কাজ করার একটা অপরচুনিটি তাহলে তৈরি হবে। তো আমরা সেটার জন্য কিন্তু গভীরভাবে অপেক্ষা করছি। যদি এইটা হয় তাহলে একটা বড় অপরচুনিটি কিন্তু ফার্মাসিস্টদের জন্য ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমাদের মেইন যে জব ফিল্ড অর্থাৎ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জবগুলো, সেই জবগুলো নিয়ে। তবে এই জবগুলো নিয়ে কথাবার্তা বলার আগে আমি তোমাদেরকে একটু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে স্ট্রাকচারটা আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আসলে কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে গঠিত সেইটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। আশা করি তোমরা বুঝতে পারবে এই বিষয়টা। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে সেহেতু এই স্ট্রাকচারটা বেশ জটিল। আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানির যত ডিপার্টমেন্ট আছে সবগুলোকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্ল্যান্ট বেস, আরেকটা হচ্ছে কর্পোরেট বেস। এখন প্ল্যান্ট বেস বলতে কি বোঝায়? প্ল্যান্ট বেস হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে সকল ডিপার্টমেন্টের কার্যক্রম মূলত ফ্যাক্টরিতে করতে হয় সেই সকল ডিপার্টমেন্টগুলোকে বলা হয় থাকে প্ল্যান্ট বেস। আর কর্পোরেট বেস হচ্ছে মূলত এখানে প্ল্যান্টের বাইরে যে সকল কার্যক্রম করা হয় সেগুলোকে কর্পোরেট বেস ডিপার্টমেন্ট বলা হয়ে থাকে। তো প্ল্যান্ট বেস নিয়ে আমরা শুরুতে কথা বলি। প্ল্যান্ট বেসের মধ্যে রয়েছে ওয়্যার হাউস, প্রোডাকশন, QC অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল, QA অর্থাৎ কোয়ালিটি অ্যাসিউরেন্স, R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে মাইক্রোবায়োলজি, তারপরে ইঞ্জিনিয়ারিং। তো এইগুলো হচ্ছে প্ল্যান্ট বেস। এখন অনেকেই ভেবে থাকো যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে মনে হয় সব ফার্মাসিস্টই কাজ করে, কিন্তু আসলে এটা কিন্তু সত্যি না। কেননা তোমরা দেখো QC ডিপার্টমেন্ট যেটা আছে সেইখানে কিন্তু কেমিস্ট্রির অনেক স্টুডেন্ট কিন্তু ওইখানে QCতে জব পায়। তারপর বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনেক সময় QCতে কাজ করতে দেখা যায়। তারপর মাইক্রোবায়োলজির অনেক স্টুডেন্ট মাইক্রোবায়োলজির যেই সেক্টরটা আছে সেই সেক্টরে কাজ করে। ইঞ্জিনিয়ারিং বলে তো আলাদা একটা ডিপার্টমেন্টই আছে যেখানে কিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির যত সব মেশিন আছে সেই মেশিনগুলো রক্ষণাবেক্ষণ, সেই মেশিনগুলো নিয়ন্ত্রণ কিংবা কোথাও নষ্ট হয়ে গেলে সেগুলো ঠিকঠাক করা, সেই সকল বিষয়ের জন্য এই অনেক ইঞ্জিনিয়ারদেরকে দেখা যায় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রাখা হয়। বিশেষ করে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে বেশিরভাগ ইঞ্জিনিয়ার কাজ করে থাকে, সেখানে কিন্তু অনেক বুয়েট পড়ুয়া স্টুডেন্টও আছে। তারপরে আছে কর্পোরেট বেস জব। কর্পোরেট বেস জবগুলোকে প্রধানত দুইটা প্রধান ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মার্কেটিং আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেশন বলতে মূলত HR ডিপার্টমেন্টটাকেই বোঝানো হয়ে থাকে। এইখানে ফার্মাসিস্টদের নিয়োগ দেওয়া, তারপরে ফার্মাসিস্টদের বেতন কত হবে সেগুলো নির্ধারণ করা, বেতন বৃদ্ধির বিষয় আশয় সেইগুলো, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা, ক্যান্টিনের সুবিধা অসুবিধা সব বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়াশয় কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর মার্কেটিংয়ে মূলত বেশ অনেকগুলোই ডিপার্টমেন্ট আছে, সেখানে ট্রেনিং, PMD অর্থাৎ প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল মার্কেটিং, সাপ্লাই চেইন, ফার্মাকোভিজিলেন্স এই সকল ডিপার্টমেন্ট থাকে সাধারণত মার্কেটিংয়ে। এতক্ষণ ধরে যে ডিপার্টমেন্টগুলো দেখলা সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে একমাত্র ইঞ্জিনিয়ারিং হচ্ছে একক ডিপার্টমেন্ট যেটাতে কিনা কোনো ফার্মাসিস্টদের জব করার অপরচুনিটি নাই, সেখানে শুধুমাত্র ইঞ্জিনিয়াররাই জব করতে পারবে। এছাড়া বাকি যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টই ফার্মাসিস্টদের জন্য ওপেন, হয়তো বা কম্পিটিশন করতে হয় বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি, HR অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলোর জন্য হয়তো বা কিছু কিছু ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে হয়। কিন্তু সার্বিকভাবে বলা যায় যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ততগুলো ডিপার্টমেন্টে হচ্ছে ফার্মেসির স্টুডেন্টদেরই জয় জয়কার। বাংলাদেশের 90 থেকে 95% ফার্মাসিস্ট যারা কিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করে তারা মূলত এই ডিপার্টমেন্টগুলোতেই তাদের ক্যারিয়ার গড়ে থাকে। আর
এই পুরো ভিডিওতে আমি চেষ্টা করছি আমার দেখা মতে ফার্মাসিস্টরা যে সকল ফিল্ডে কাজ করতে পারে সেগুলো উল্লেখ করার জন্য। আর তোমরা তো জানোই যে এর বাইরেও আরও অনেক অনেক জব ফিল্ড আছে যেগুলো হয়তো আমার জানা নাই কিংবা যেগুলো হয়তো আমার উল্লেখ করতে মনে নাই। তো যদি এইরকম কোনো জব ফিল্ডের কথা তোমরা জেনে থাকো যেখানে ফার্মাসিস্টদের কাজ করার অপরচুনিটি আছে কিংবা ফার্মাসিস্টরা মোটামুটি কাজ করে, সেরকম কোনো জব ফিল্ড থাকলে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। বাংলাদেশে আমরা যারা ফার্মেসি নিয়ে পড়ালেখা করতেছি, আমরা যদি আমাদের লাইনটা চেঞ্জ না করি তাহলে মোটামুটি 80 থেকে 90% শিওর যে আমরা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেই করব। এই কারণে আমাদের অনেকেরই আগ্রহ থাকে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আসলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় কিংবা কী কী অসুবিধা হয়। তো মূলত এটা নিয়ে আজকের এই ভিডিও। তো আমার যেহেতু সরাসরি অভিজ্ঞতা নাই, আমার পড়ালেখা মোটামুটি শেষের দিকে, কিন্তু এখন পর্যন্ত আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জবে যাইনি, সেহেতু আমি চেষ্টা করেছি আমার সিনিয়র ভাইদের কাছ থেকে, সিনিয়র আপুদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। তো মোটামুটি তাদের কাছ থেকে হেল্প নিয়েই এই ভিডিওটা করা। আর এই ভিডিওতে আমি যে সকল কথাবার্তা বলবো, যে সকল ইনফরমেশন দেব, সেগুলো সবগুলোই হচ্ছে প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধা এবং অসুবিধা। দেখো, বাংলাদেশে মোটামুটি 250-র মতো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কিংবা অনেকে এর চাইতেও বেশি বলে থাকে, কিন্তু এরা সবাই কিন্তু আসলে প্রতিষ্ঠিত না। মোটামুটি হাতে গোনা কিছু প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠিত, যেমন হয়তো 10 থেকে 15টা কিংবা 20টা ধরতে পারো। তো আমি মোটামুটি ওই প্রতিষ্ঠিত, যাদের নাম বহুল প্রচলিত, যাদের ঔষধ বাংলাদেশে অনেক বেশি চলে, সে সকল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে এই ভিডিওটা। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জবের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা আমার কাছে মনে হয় যে এইখানে জব নিতে গেলে কোনো ঘুষ দিতে হয় না। মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এভারেজে 30-35 হাজার টাকার জব নিতে গেলে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে ঘুষের দরকার হয়ে থাকে। তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই একটা বিষয় এস্টাবলিশ হয়ে গেছে যে এইখানে জব নিতে হলে কারো ঘুষ দিতে হয় না। এখন পর্যন্ত আমি আমার কোনো বড় ভাই কিংবা বড় আপু কাউকেই দেখিনি যে ঘুষ দিয়ে জব নিচ্ছে, কিংবা এইরকম কথা কোথাও থেকে শুনিনি যে তাকে ঘুষ দিয়ে জব নিতে হচ্ছে। তো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় মনে হয়। বিশেষ করে মিডল ফ্যামিলি যারা আছে, যারা মধ্যবিত্ত পরিবার আছে, তাদের ক্ষেত্রে যদি জব নিতে হলে ঘুষ দিয়ে জব নিতে হয়, সেটা কিন্তু বেশ বড় একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে কিন্তু মধ্যবিত্ত মানুষদের জন্য একটা স্বস্তির বিষয়। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হালাল ইনকাম। দেখো, বাংলাদেশে অনেক অনেক জব আছে যেগুলোতে হয়তো জব করলে তখন চিন্তা ভাবনা করতে হয় যে এটা কি হালাল ইনকাম হচ্ছে নাকি হারাম ইনকাম হচ্ছে। কিন্তু যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে অধিকাংশ ক্ষেত্রে জবগুলো হয় থাকে প্লান্টে। তো প্লান্টে কোনো হারাম ইনকামের সুযোগ আপাতত নেই। তোমরা দেখো প্লান্টে কি হয়, প্লান্টে আমি যতক্ষণ কাজ করছি ততক্ষণই কিন্তু সেই অনুযায়ী আমি স্যালারি পাচ্ছি, কিংবা আমি আমার স্কিল যত ভালো সেই অনুযায়ী আমি কিন্তু প্রমোশন পাচ্ছি, সেই অনুযায়ী আমি বেতন পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু হালাল হারামের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসে না। সেই বিষয়টা নিয়ে কোনো দ্বিধা থাকে না, কিংবা সেই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকে না। এটা কিন্তু অনেকের কাছে বিশেষ করে বাংলাদেশের মতো যে সকল মুসলিম প্রধান কান্ট্রি আছে, সেখানে কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্সমেন্ট কিংবা অনেক বড় একটা সুবিধা। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঢুকতে হলে কিন্তু ন্যূনতম B.Pharm কমপ্লিট করা থাকতে হবে। সেক্ষেত্রে তোমার কলিগ যারা আছে তারা সবাই উচ্চশিক্ষিত হবে, আর ওয়ার্ক প্লেসে শৃঙ্খলাটা বজায় থাকবে। তুমি যদি মানুষের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে এখান থেকে। তারপরে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে এনভায়রনমেন্টটা আছে, প্লান্টের যে এনভায়রনমেন্টটা, সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। বর্তমান সময়ে বাতাসে যে পরিমাণ ধুলা বালু ময়লা, এটা সেটা অনেক ধরনের সমস্যা আছে। তুমি যতক্ষণ ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্লান্টে থাকবে, ততক্ষণ কিন্তু যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে বাতাসটা আসে, সেই বাতাসটা পর্যন্ত রেগুলেট করা হয়। তারপরে ওইখানে সবসময় এসি চলতেই থাকে। তোমার হচ্ছে গরমের সময় বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা কিন্তু একদম ভয়াবহ অবস্থা। তুমি যতক্ষণ প্লান্টে আছো ততক্ষণ তোমাকে এই ধরনের সমস্যা কিন্তু পাবে না। তারপরে হচ্ছে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের নিজস্ব ক্যান্টিন থাকে, তার ওইখানে খাওয়া দাওয়া করা যায় 2 বেলা 3 বেলা, এবং খাওয়া দাওয়ার মানও বেশ ভালো বলে আমার জানা আছে। এক্ষেত্রে অন্যান্য কোম্পানিতে জব করতে হলে যেমন তোমাকে বাইরে গিয়ে হোটেলে খেতে হবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু এই যে বাড়তি সমস্যাটা, সেই সমস্যাটা নেই। তারপরে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তাদের নিজস্ব ট্রান্সপোর্ট থাকে, তাদের নিজস্ব বাস থাকে কিংবা বড় গাড়িগুলো থাকে। তো তুমি কিন্তু সেই গাড়িগুলো ইউজ করে আসা যাওয়া করতে পারবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার যে একটা সমস্যা, সেই সমস্যাটা থেকে কিন্তু তোমরা দূরে থাকতে পারবে। তারপরে বোনাস পেতে কার না ভালো লাগে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে কিন্তু প্রায় বিভিন্ন উপলক্ষে তোমাকে বোনাস দিয়ে থাকবে। তো এটা একটা ভালো সুযোগ।
ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো নিয়ে এখনও কথা বলা হয়নি। তার একটা হচ্ছে পদোন্নতি। যদি কেউ ভালো করে তাহলে দেখা যায় তার পদোন্নতি হয়, আর পদোন্নতির সাথে সাথে তার বেতনও বৃদ্ধি পায়। আমি আমার এক সিনিয়র ভাইকে দেখেছিলাম, ওনার হচ্ছে কোনো একটা কিছু শেখার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল, কিংবা ওই বিষয়টার উপর অনেক পরিশ্রম করতে পারতেন, অনেক রিসার্চ করতে পারতেন। তো এইগুলোর মাধ্যমে উনি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক পদোন্নতি পেয়েছেন, এবং সেই সাথে সাথে ওনার বেতনটাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিল। তো যাই হোক, এইটা একটা বিষয়। আর যদি পদোন্নতি নাও হয় তাহলেও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। অর্থাৎ বছরের শেষে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন কিন্তু এমপ্লয়ীদের বৃদ্ধি পায়। এটা কোম্পানি ভেদে 3,000, 4,000 কিংবা 5,000 টাকা পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আরেকটা সুবিধা। সর্বশেষ আসে ট্যুরের বিষয়টা। ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে প্রতি বছরই ট্যুরে যাওয়ার জন্য 5,000, 7,000 কিংবা অনেক সময় 10,000 টাকাও দেওয়া হয়। তো এটা কিন্তু বেশ ভালো একটা দিক। আর আমি আমার কিছু সিনিয়র ভাইদেরকে দেখেছিলাম, ওনাদের বিভিন্ন বিজনেস ডিলে অংশগ্রহণ করার জন্য বিদেশে যেতে হতো, কিংবা কিছু সিনিয়র ভাইদেরকে দেখেছিলাম ওনাদের হচ্ছে ট্যুরে যাওয়ার সব ব্যবস্থা কোম্পানি করে দিয়েছিল বিদেশে, যেখানে যাওয়া আসা টিকিট ছিল, ওখানে থাকার ব্যবস্থা ছিল। তো এগুলো বেশ পজিটিভ দিক। দে আর লাকি এনাফ হয়তোবা যে ওনারা এরকম সুযোগ সুবিধা পেয়েছিল। সবাই হয়তো এরকম সুযোগ সুবিধা পায় না, কিন্তু তারপরে এরকম একটা কালচার প্রচলিত আছে জেনে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যেই কথাবার্তাগুলো বলছি, যেই সুযোগ সুবিধাগুলোর কথা বলছি, কিংবা সামনে যেই অসুবিধার কথাগুলো বলবো, এই সবগুলো সুযোগ সুবিধা অসুবিধা এগুলো কিন্তু প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যেগুলো প্রতিষ্ঠিত না, যেগুলো নাম করা না, ওইগুলোর আসলে তাদের নিজস্বই কোনো রুলস রেগুলেশন নাই। তারা কখন কি করে না করে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি কিন্তু ওদেরকে আমার এই ভিডিওর হিসাবের বাইরে রাখছি। আর প্রত্যেকটা কোম্পানিতেই যেমন কিছু সুযোগ সুবিধা আছে, তেমনিভাবে কিন্তু অসুবিধাও আছে। তো সেই অসুবিধাগুলো নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তো অসুবিধার মধ্যে প্রথম এবং প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে ছুটি কম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদিও নিয়ম মতো সপ্তাহে 2 দিন ছুটি থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় তোমার একটা অলিখিত শর্ত থাকে, সেটা হচ্ছে মাসে 2 দিন কিংবা 3 দিন তোমাকে বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে। তো সেই ওভারটাইমটা করতে গেলে তোমার দেখা গেছে হয়তো হিসাব করলে সব মিলিয়ে তাহলে সপ্তাহে হয়তো বা 1 দিন ছুটি ধরে নিতে পারো। তারপরে বিভিন্ন উৎসব উপলক্ষে, বিভিন্ন কিছু উপলক্ষে তোমার ছুটিটা অনেক কম থাকে। তারপরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তুমি যখন ঢুকবে তখন তোমার সব চিন্তা ভাবনা সব কিছু সাধারণত কোম্পানি রিলেটেডই থাকবে। তোমার বাহিরের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার খুব বেশি টাইম কিন্তু পাবে না। আরেকটা বড় যে সমস্যা সেটা হচ্ছে নাইট ডিউটি। তুমি যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢুকবে, বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, প্রোডাকশন, এই রিলেটেড যে সকল ডিপার্টমেন্ট আছে সেগুলোতে ঢুকলে কিন্তু প্রথম দিকে বেশ 2-3 বছর তোমাকে মাসে 1 সপ্তাহ করে নাইট ডিউটি করতে হয়। তো এইটা অনেকের কাছে খুব খারাপ লাগে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সাধারণত দিনে হোক রাতে হোক কখনোই বন্ধ হয় না, সবসময় সেখানে প্রোডাকশন চলতে থাকে, মেশিনগুলো আনলিমিটেড চলতে থাকে। তারপরে অন্যান্য অনেক অফিসের মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতেও সাধারণত অফিস পলিটিক্স আছে। তো অফিস পলিটিক্স বিষয়টা হচ্ছে তুমি তোমার বসের কাছে ভালো থাকার জন্য তোমার সহকর্মী যারা আছে তাদের নামে বিভিন্ন দুর্নাম করা, কিংবা তাদের যে সকল ভুলভ্রান্তি আছে সেগুলো একদম স্পেসিফিকভাবে ধরে ধরে ওনাদের কাছে দিয়ে দেওয়া। তো এই বিষয়টা কিন্তু বেশ খারাপ একটা বিষয়। তো এটা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে থাকে। তো তোমাকে কিন্তু সেই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তুমি যখন জব করবে তখন তোমাকে আলাদাভাবে কোনো সম্মান দেওয়া হবে না। তোমাকে কি হিসেবে বিবেচনা করবে, আমাদের সমাজে তুমি সাধারণত একজন কোম্পানির জব হোল্ডার হিসেবেই তুমি পরিচিত হবে। যেমন ডাক্তারদের ক্ষেত্রে কি হয়, ডাক্তারদের ক্ষেত্রে যখন বলে যে সে একজন ডাক্তার তখন একটা আলাদা সম্মান পাওয়া যায়। সেই সম্মানটা কিন্তু তুমি এখান থেকে আশা করতে পারো না। তো মোটামুটি এই ছিল বাংলাদেশের প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, কিংবা কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার আসি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ স্যালারি নিয়ে, যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ফার্মাসিস্টরা কত টাকা স্যালারি পায়। তো এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ইনফরমেশন তুমি পাবে না, কেননা এগুলো অভ্যন্তরীণ বিষয় আশয়। আমি আমার সিনিয়র বড় ভাই যারা আছে, যারা কিনা কোম্পানিগুলোতে জব করছে, তাদের সাথে যোগাযোগ করে তারপরে এই ইনফরমেশনগুলো পেয়েছে। কথিত আছে বাংলাদেশে প্রায় 150-200 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কিন্তু তাদের মধ্যে 10-15 কিংবা 20টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে নাম করা, যারা কিনা ফার্মাসিস্টদের ঠিকভাবে বেতন দেয় কিংবা স্ট্রাকচার অনুসরণ করে। বাকিরা আসলে কখন কি করে না করে সেটার কোনো নিশ্চয়তা নাই, যার কারণে তাদেরকে আমি এই ভিডিওর আওতার বাইরেই রাখছি।
ফ্রেশার হিসেবে যখন একটা কোম্পানিতে ঢুকবে, সেই কোম্পানির জবের যে পরিমাণ স্যালারি পাবে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি স্যালারি দিয়ে থাকে খুব সম্ভবত এসকেএফ। তারা 35,000 প্লাস টাকা দিয়ে থাকে ফ্রেশারদেরকে, সেক্ষেত্রে অঙ্কটা 36,000 কিংবা 37,000 টাকা হয়ে থাকে। তারপরে আছে স্কয়ার, বিগজিম, কোরেনেটা, এরা সাধারণত 30,000 থেকে 35,000 টাকার মতো স্যালারি দিয়ে থাকে ফ্রেশারদেরকে। অনেক কোম্পানি জবের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে সেটাকে গুরুত্ব দেয়, আবার অনেকেই দেয় না। তো সেরকম একটা কোম্পানিকে আমি চিনি যারা কিনা জবের ক্ষেত্রে যে সকল ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি হিসেবে একটা ক্যাটাগরি করে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার উপরে রাখে, তারপরে ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা এবং রাজশাহী বাদে বাকি যত সব পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলোকে, এবং সর্বশেষ ক্যাটাগরিতে তারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে রাখে। তো সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যেও মূলত নর্থ সাউথ ব্র্যাক লেভেলের ইউনিভার্সিটি যেগুলো আছে, ভালো ভালো ইউনিভার্সিটি, সেগুলোকে রাখে থাকে। তো সেক্ষেত্রে তাদের বেতন সাধারণত 26,000 থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত হয়ে থাকে ফ্রেশার হিসেবে। বাকি যে সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তারাও মূলত এই লেভেলের স্যালারি দিয়ে থাকে। তো এভারেজে আমি যদি ধরি পাবলিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ফ্রেশার হিসেবে যখন জয়েন করবে, তখন মূলত সে 30,000 টাকাটাকে এভারেজ হিসেবে ধরে নিতে পারে। তো এইগুলো গেল হচ্ছে টপ লেভেলের কিংবা ভালো ভালো যে সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। এখন বাংলাদেশে তো প্রায় 250-র উপরে কোম্পানি আছে, তারা সবাইকে এরকম দেয় না, তারা সবাই কিন্তু দেয় না। হয়তো তুমি 15টা 20টা কিংবা 25টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সাধারণত 25 না, তুমি 20-এর মধ্যে ধরতে পারো, সেই 20টা কোম্পানি টপ এবং মিডিয়াম যারা, তারা কিন্তু এই লেভেলের স্যালারি দিয়ে থাকে। এখন ইনক্রিমেন্ট বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রতি বছর আসলে কত টাকা করে বেতন বাড়ছে। তো সেক্ষেত্রে তুমি যদি ভালো করো তাহলে তোমার পদোন্নতি হবে, সেক্ষেত্রে তোমার বেতন এমনিতেই বাড়বে। আর যদি তুমি পদোন্নতি নাও পাও তাহলেও কিন্তু তোমার ইনক্রিমেন্ট হবে বেতন, সেটা হচ্ছে বছরে 4,000 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত সাধারণত বেড়ে থাকে। তো সেক্ষেত্রে সব কিছু বিষয় বিবেচনা করে এভারেজে যদি একজন পার্সন যে কিনা 5 থেকে 6 বছর ধরে একটা কোম্পানিতে জব করছে, সেক্ষেত্রে তার স্যালারিটা সাধারণত 60,000 থেকে 70,000 টাকার মধ্যে হয় থাকে। তো বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে তুমি যে স্টার্টিং স্যালারি যেটা 30,000-এর কাছাকাছি, কিংবা হচ্ছে এই যে অ্যাভারেজ যেটা স্যালারি যারা কিনা 4-5 বছর ধরে জব করছে তারা 60 থেকে 70,000 টাকা পায়। তো এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য বিষয় আশয়ের চাইতে ভালোই বলা যায়। এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতে গেলে তুমি বিভিন্ন পদ দেখতে পাবে। সেই পদগুলো হতে পারে এরকম যে অফিসার, সিনিয়র অফিসার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। অনেক ক্ষেত্রে আবার সিনিয়র এক্সিকিউটিভ অফিসারের দুইটা ভাগ থাকে, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার 2, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার 1, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এরপরে মূলত এমডি লেভেলের লোকজন থাকে। তো সেই ক্ষেত্রে ম্যানেজার লেভেলে যারা থাকে সাধারণত তাদের বেতন 1 লাখের কাছাকাছি হয়ে থাকে, কিংবা 1 লাখের চাইতে বেশি হতে পারে। তারপরে ম্যানেজার লেভেলে যারা লোকজন আছে তাদের ক্ষেত্রে তাদের অনেক সময় কোম্পানি তাদেরকে গাড়ি দেয়, তারপরে ড্রাইভার দেয়, তারপরে গাড়ির যে তেল লাগে সেই খরচগুলো তারা দিয়ে থাকে। তো সার্বিকভাবে বলা যায় তুমি যদি যোগ্যতা ভালো হয়ে থাকে, তোমার যদি স্কিল ভালো হয়ে থাকে, তাহলে তুমি যত উপরে উঠবে তত সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি থেকে তুমি পেয়ে যাবে। আমি আমার এক সিনিয়র বড় ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা জব করে তাদের মধ্যে আপনার দেখা মতে সর্বোচ্চ কত টাকা ইনকাম করে? তো উনি বলছেন যে আমার পরিচিত একজন খুব কাছের, উনি ডেপুটি ম্যানেজার একটা কোম্পানির, উনি প্রায় 5 লাখ টাকার উপরে ইনকাম করে থাকে মাসে। তো ওনার এই এত টাকা দেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে উনি যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করে সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটাকে ইউরোপের কোনো একটা রেগুলেটরি সংস্থা থেকে অ্যাপ্রুভ পাইয়ে দিয়েছে, যার কারণে ওনার বেতন 5 লাখের উপরে। তো এইটা কিন্তু পুরোপুরি একটা স্কিল নির্ভর বিষয় আসয়। তো সেক্ষেত্রে বলা যায় যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তোমার যদি স্কিল থাকে তাহলে তুমি ভালো একটা বেতন পেতে পারো। এখন জব পাওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়? ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জব পেতে গেলে সাধারণত 3টা ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপে তোমাকে সিভি জমা দিতে হবে। তারপর সেই সিভি দেখে যদি তোমাকে মনে হয় যে তুমি এখানে জব পাওয়ার যোগ্য, তাহলে তোমাকে রিটেন পরীক্ষা দিতে বলবে। তো রিটেন পরীক্ষা দিয়ে যখন তুমি ভালো করো, তারপরে তোমাকে ভাইবা দিতে হবে। ভাইবা দিয়ে ভালো করলে তারপরে তোমাকে জব পেতে হবে। এটা হচ্ছে ফর্মাল নিয়ম। এখন তোমার যদি চাচা, মামা, খালা কিংবা এইরকম কেউ একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ভালো একটা পর্যায়ে থাকে, তাহলে কিন্তু তোমার জন্য এই প্রসেসগুলো অনেক সুবিধার হয়ে যাবে, কিংবা কয়েকটা প্রসেস হয়তো তোমার জন্য বাদও যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে। এবার একটু পাবলিক ইউনিভার্সিটি বনাম প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বলা যাক। বেশ কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু। বাংলাদেশের অনেক জব ফিল্ড আছে যেগুলোতে তুমি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ছো নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছো ওইটা কোনো গুরুত্ব বহন করে না, তোমার স্কিলটাই বেশি গুরুত্ব বহন করে। বিশেষ করে টেক রিলেটেড যে সকল সাবজেক্ট আছে সেগুলোতে সাধারণত এরকম দেখা যায়। কিন্তু ফার্মেসি এরকম সাবজেক্ট না। ফার্মেসিতে পড়লে তুমি কি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছো না পাবলিক থেকে পড়ছো, কিংবা প্রাইভেটে পড়লে কোন লেভেলের প্রাইভেটে পড়ছো, সেটাও কিন্তু একটা বিশেষ গুরুত্ব পায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব
পেতে দেখা যায় সাধারণত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কোম্পানিতে ওদের একটা আলাদা ভ্যালু আছে। এমন অনেক দেখা যায় যে সকল পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ফার্মেসি ডিপার্টমেন্ট খুলছে তাদেরকেও অনেক নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়, এরকমটাও দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে দেখা যায় সাধারণত সিনিয়র জুনিয়র সম্পর্কটা প্রাইভেট ইউনিভার্সিটির চাইতে একটু বেশি স্ট্রং হয়ে থাকে। সেক্ষেত্রে সিনিয়ররা সবসময় চেষ্টা করে ওনারা যখন ভালো পজিশনে যায় ওনাদের জুনিয়রদেরকেও ভালো একটা পজিশনে নিয়ে দেওয়ার জন্য। তো এইটা কিন্তু একটা বড় বিষয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। আর তুমি যদি পাবলিকে চান্স না পাও তাহলে তোমাকে তো প্রাইভেটে পড়তে হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তুমি যতটুকু সম্ভব ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো। ভালো নামডাক আছে এরকম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লে সাধারণত পিছন দিকের যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেগুলোর চাইতে একটু বেশি গুরুত্ব পাওয়া যায়। আর অনেক বছর ধরে যারা ফার্মেসি পড়াচ্ছে তাদের ক্ষেত্রে একটা বিষয় হয় কি, তাদের ল্যাব ফ্যাসিলিটিটা এস্টাবলিশ হয়ে যায় এবং তাদের অ্যালমোনাইরা অনেক ভালো ভালো পজিশনে যায়। যেহেতু অনেক বছর ধরে ফার্মেসি পড়াচ্ছে সেহেতু অ্যালমোনাই কিন্তু ওনারা অনেকেই ভালো ভালো জায়গাতে পৌঁছে যায়। ওনারা চেষ্টা করে জুনিয়রদেরকে নিয়ে আসার জন্য। আরেকটা বিষয় হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় সাধারণত সেটা হচ্ছে ডোন্ট কেয়ার ভাব, যে আমার টাকা দিয়ে এখানে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছি, এখানে আবার সিনিয়রকে। তো আমি তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে তুমি যদি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে থাকো তাহলে অত্যন্ত পক্ষে চেষ্টা করো এই জিনিসটা থেকে দূরে থাকার জন্য। ফার্মেসিতে যেহেতু পড়ো তুমি চেষ্টা করবে সিনিয়রদের সাথে ভালো একটা সম্পর্ক রাখার জন্য, কেননা সিনিয়রদের রেফারেন্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। রেফারেন্স বলতে কী জিনিসটা আমি তোমাদেরকে বোঝাই। যেমন তুমি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার জন্য সিভি দেবে, তো তুমি সরাসরি সিভিটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে না পাঠিয়ে তুমি সেইখানে কর্মরত তোমার কোনো বড় ভাইয়ের কাছে পাঠাবে, তারপর তোমার বড় ভাই সেটা রেফার করবে। তো এই ক্ষেত্রে হয় কি, তুমি যদি সরাসরি সিভি পাঠাও সেটা যতটুকু গুরুত্ব পায় তার চাইতে এইটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পায়। এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ওনারা ভাবে থাকে যেহেতু আমাদের একজন এমপ্লয়ি হচ্ছে এই সিভিটা রিকমেন্ড করছে, তার মানে হচ্ছে এই লোকটা ভালোই হয়ে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এইটা অনেক বেশি গুরুত্ব বহন করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এরপর আরেকটা বিষয় হচ্ছে তুমি সাধারণত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি কখনোই পত্রিকাতে কিংবা টিভিতে সাধারণত দেখে থাকবে না, কারণ অধিকাংশ নিয়োগই হয়ে থাকে ইন্টারনালি। অর্থাৎ যেমন তোমার কোনো একজন বড় ভাই উনি কোনো একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করছে, ওনার বস হয়তো ওনাকে বললেও যে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্সের 2টা পদ খালি হয়েছে, তুমি চেষ্টা করো সেগুলো ম্যানেজ করার জন্য। তো সেক্ষেত্রে ওনারা কী করে, সেক্ষেত্রে ওনারা চেষ্টা করে ওনাদের নিজেদের যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট নিয়ে আসার জন্য। তো এইটা মূলত সব ইউনিভার্সিটির সিনিয়ররাই সাধারণত করে থাকে। তো দেখো এইখানে তোমার যদি ভালো সম্পর্ক থাকে তাহলেই কিন্তু তোমার একজন বড় ভাই তোমাকে সাজেস্ট করবে। তো এই বিষয়গুলো তুমি একটু ভালো করে খেয়াল রেখো। এমন অনেককে দেখেছি যার কিনা 4 বছরের বি ফার্ম, 1 বছরের এম ফার্ম, অর্থাৎ টোটাল 5 বছর পড়ালেখা করেও সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেনি, যার কারণে ওনাদের সিবি রেফার করে দেওয়ার মতো কেউ থাকে না। তো এইরকম পোস্ট যখন ফার্মাসিস্ট কমিউনিটিগুলোতে দেখা যায় তখন বেশ খারাপ লাগে আসলে বিষয়টা। তো যার কারণে তোমাদেরকে এই বিষয়টা বললাম। আর তোমার যদি চাচা, মামা, খালা, ভাই কিংবা এইরকম আত্মীয় স্বজন কেউ একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে ভালো পর্যায়ে থেকে থাকে কিংবা তোমার স্ট্রং লিঙ্ক আপ থাকে, তাহলে কিন্তু তোমার এই যে তুমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছো নাকি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ছো কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লেও সেটা কোন লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটি, এই বিষয়গুলো আসলে তখন তেমন গুরুত্ব বহন করে না। তখন তোমার লিঙ্ক আপটাই অনেক বেশি গুরুত্ব বহন করে। তারপরে তুমি যদি বিদেশে হায়ার স্টাডির জন্য যেতে চাও তাহলে সাধারণত পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এগুলো খুব বেশি ম্যাটার করে না। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ইউজিসি অনুমোদিত ভার্সিটিতে ভর্তি হলেই তোমার কাজ হয়ে যাবে। মেয়েদের ফার্মেসি পড়া উচিত কিনা, এই কোশ্চেনটা অনেক সময় দেখা যায়। তো এই কোশ্চেনটা আসলে কী জন্য আসে? এই কোশ্চেনটা আসে কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের তুলনায় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিতে মেয়েদের জব পাওয়ার হার অনেক কম। তো এই কম হওয়ার পিছনে বেশ কিছু রিজন আছে, সেই রিজনগুলো আমি বলছি। যেমন আমি পূর্বেই তোমাদেরকে বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে নাইট শিফটে কাজ করতে হয়। তো মেয়েদের জন্য কিন্তু নাইট শিফটে কাজ করাটা একটু চ্যালেঞ্জিং কাজ হয়ে যায়। তো এইটা গেল একটা কারণ। তারপর অনেক সময় দেখা যায় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি একজন ফ্রেশ মেয়ে গ্রাজুয়েট ওনাকে হচ্ছে নিয়োগ দিল, তারপরে 6 মাস পর সেই মেয়েটার বিয়ে হয়ে গেল এবং তারপর বলে দিল যে উনি আর জব করতে পারবে না। তো এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে হচ্ছে যখন একজন ফ্রেশ গ্রাজুয়েট ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে ঢুকে তখন 3 থেকে 4 মাস ধরে ওনারা কিন্তু কোম্পানিগুলোতেও তেমন বেনিফিট পায় না। কারণ হচ্ছে ওই গ্রাজুয়েটকে শেখাতে হয় এই 3-4 মাস। তো এই যে একটা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট দিয়ে তোমার একজন মানুষকে শিখিয়ে পড়িয়ে তারপর যদি বলে যে জব করবো না, তখন
যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উচ্চ পর্যায়ের লোকজন যারা আছে তারা কিছুটা নারাজ হবে, এমনটাই তো স্বাভাবিক। তো এইটা গেল আরেকটা কারণ। তারপর অনেক সময় দেখা যায় ওনারা যখন বেবি হয় তখন তারপরে আর জব করতে তেমন একটা আগ্রহী হয় না, বাচ্চা লালন পালনের ক্ষেত্রে গুরুত্ব দেয়, তো সেক্ষেত্রে কিন্তু জব ছেড়ে দেয় অনেক সময় দেখা যায়। তো এই সকল কারণে মূলত ফার্মাসিউটিক্যাল কোম্পানির উচ্চ পর্যায়ের লোকজন যারা আছে তারা সাধারণত মেয়েদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে নেওয়া নিয়ে একটু দ্বিধাবোধ করে থাকে। তারপর মার্কেটিং রিলেটেড কিছু জব আছে যেগুলোতে হচ্ছে দেশের এক মাথা থেকে আরেক মাথায় ঘোরাফেরা করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রচুর জার্নি করতে হয়। তো সেই সকল ক্ষেত্রে কিন্তু মেয়েদের জন্য তেমন একটা উপযোগী না, ছেলেদের জন্য যতটা উপযোগী। এখন কথা হচ্ছে যে তাহলে কি মেয়েদের নিয়োগ দেওয়া হয় না? হ্যাঁ, মেয়েদের নিয়োগ দেওয়া হয়। বেশ কিছু সেক্টর আছে, যেমন কোয়ালিটি কন্ট্রোল একটা সেক্টর আছে, এই সেক্টরেরটা একদম মেয়েদের জন্য উপযোগী। তো এক্ষেত্রে কিন্তু অনেক মেয়ে কোয়ালিটি কন্ট্রোলে কাজ করে থাকে। তেমনিভাবে আরও বাকি যে সকল বিষয় আছে, কোয়ালিটি অ্যাসিউরেন্স, তার প্রোডাকশন, এগুলোতে অনেক মেয়েই কাজ করে থাকে, তবে সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। এখন যদি কোশ্চেন করে থাকো যে তাহলে কি মেয়েদের ফার্মেসি নেওয়া উচিত না, তাহলে আমি তোমাদেরকে পাল্টা একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে মেয়েদের তাহলে কোনটা নেওয়া উচিত? আসলে প্রত্যেকটা ফিল্ডেই মেয়েদেরকে কিছুটা ডিফিকাল্টি ফেস করতে হয়, এটা বাস্তবতা। তো এগুলোর উপর নির্ভর করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না ফার্মেসি খুব খারাপ একটা অপশন। আমার বেচের মধ্যে আমরা ছেলে আছি 11 জন, মেয়ে প্রায় 20 জনের মতো, তো বুঝতেই পারছো কী অবস্থা। তারপরে আমার ডিপার্টমেন্টের অন্যান্য বেচগুলোতেও সেম অবস্থা। যদি এতটাই খারাপ হতো ফার্মেসি তাহলে কিন্তু এত মেয়ে ফার্মেসি পড়তে আসতো না। ফার্মাসিউটিক্যাল কোম্পানির বেশ কিছু ডিপার্টমেন্টে ছেলেদের যেমন বেশি নিয়োগ দেওয়া হয়ে থাকে, তেমনি বেশ কিছু ডিপার্টমেন্টে মেয়েদের বেশি নিয়োগ দেওয়া হয়ে থাকে, কারণ ওইগুলো মেয়েদের জন্য সুইটেবল। তো এইটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সাধারণত কী করে, সাধারণত তাদের যে ওয়ার্ক প্লেসের যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্ট বজায় রাখার জন্য মেয়েদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখন মেয়েদেরকে কেন নিয়োগ দেয়? কারণ হচ্ছে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ছেলেদের চেয়ে বেশি ধৈর্যশীল এবং কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান। তো এই বিষয়টা যাতে ঠিক থাকে সেজন্য কিন্তু অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেয়েদেরকেও নিয়োগ দিয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ফাঁকি দেওয়ার প্রবণতা একটু বেশি থাকে, কিংবা কম কাজ করার প্রবণতা একটু বেশি থাকে। তো মেয়েদের ক্ষেত্রে সাধারণত এটা থাকে না। তো এই ডাইভার্সিটিটা বজায় রাখার জন্যই সাধারণত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছেলে মেয়ে উভয়কেই নিয়োগ দিয়ে থাকে। তো মোটামুটি এই ছিল ফার্মেসি নিয়ে আমার কথাবার্তা। আমি চেষ্টা করেছি ফার্মেসি সম্পর্কিত যত ধরনের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য। আমার কথাবার্তাগুলোকে 100% অ্যাকুরেট ধরার কোনো মানে হয় না। তোমরা সবাই জানো একটা নির্দিষ্ট বিষয়ের উপর একটা নির্দিষ্ট সময়ে সবার ওপিনিয়ন সেম থাকে না, এটা মানুষ হিসেবে স্বাভাবিক বিষয়। আর সময়ের সাথে সাথে ওপিনিয়নও চেঞ্জ হয়, এটাও স্বাভাবিক বিষয়। এই কারণে আমি বলে থাকি যে আমার কথাবার্তার উপর ভিত্তি করে শুধুমাত্র তোমরা ফার্মেসি ডিপার্টমেন্টে এসো না, পরে দেখা গেছে দিনরাত আমাকে গালাগালি করবে ফার্মেসি ডিপার্টমেন্টে এসে, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় হবে। তোমাদের কাছে আবারও আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই ভিডিওর কোনো অংশ যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়, এই ভিডিওর কোনো অংশ যদি তোমার লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করে, তাহলে তোমরা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাও। তোমার হয়তো দরকার নেই কমেন্ট করার, তারপর একটা কমেন্ট করে যাও, যাতে করে তোমার পরবর্তীতে যারা আসে, তোমার জুনিয়র যারা আসে, তারা যেন বুঝতে পারে এই ভিডিওতে কিছুটা হলেও মূল্যবান ইনফরমেশন ছিল। তো যাই হোক, তোমরা যারা কষ্ট করে মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি ফার্মেসি ডিপার্টমেন্টে আসো তাহলে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।